আসসালামু আলাইকুম। সবাই আমরা কেমন আছি? আমরা সবাই কেমন আছি? আমার কথা শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন। যারা আজকের এই ক্লাস দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাই আজকের এই ক্লাসে। আমাকে একটু জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। আনিকা যুক্ত হয়েছেন, দোলন চাপা আছে, হাবিব মিয়া আছে, শ্রুতি আছে। শ্রুতি বলছে নমস্কার ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অল ক্লিয়ার? যদি অল ক্লিয়ার হয় তাহলে একটু এই ক্লাসটা শেয়ার করে দেন। এই ক্লাসটা যত পারেন একটু শেয়ার করে দেন। এইচএসসি 23-24 বিসিএস ক্যান্ডিডেট, জব ক্যান্ডিডেট সবাইকে একটু মেনশন করে দেন যার যার জায়গা থেকে। 24 ব্যাচের যারা আছেন তারা 24 ব্যাচের শিক্ষার্থীদেরকে মেনশন করেন। 23 ব্যাচের শিক্ষার্থী যারা আছেন তারা 23 ব্যাচের শিক্ষার্থীদের মেনশন করেন। আর যারা জব ক্যান্ডিডেট আছেন তারা শেয়ার করে রাখতে পারেন আজকের এই ক্লাস। টাইটেল দেখে বুঝতে পারছেন বিসিএস বিগত বছরের প্রশ্ন সলভ ক্লাস। এই প্রশ্ন সলভ ক্লাস যারা অ্যাডমিশন টেস্ট শিক্ষার্থী, ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার, যাদের টার্গেট ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, চট্টগ্রাম গুচ্ছ, জাহাঙ্গীরনগর বিউপি, মেরিটাইম, যাদের টার্গেট বিসিএস, সকল শিক্ষার্থীদের জন্য আজকের এই ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আমরা বিসিএস এর বিগত বছরের প্রশ্ন সলভ করব। এটা ধারাবাহিক সিরিজ থাকবে। অর্থাৎ আজকে আমাদের এই ধারাবাহিক সিরিজের প্রশ্ন সলভের বিসিএস থেকে আমরা শুরু করছি। আমরা আজকে বিসিএস এর বাংলাদেশ বিষয়গুলি আলোচনা করব। এরপরে আগামীকাল হয়তো আন্তর্জাতিক, তারপরে ঢাকা ইউনিভার্সিটি, এরপরে রাজশাহী, তারপর চট্টগ্রাম গুচ্ছ, এভাবে আমাদের প্রশ্ন সলভ ক্লাস চলতেই থাকবে। কাজে সবাইকে একটু মেনশন করে দাও এবং এই ক্লাসটা শেয়ার করে দাও নিজের টাইমলাইনে। নিজের টাইমলাইনে এই ক্লাসটা শেয়ার করে দাও সবাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করে দেওয়ার জন্য। আমরা এখনই শুরু করবো ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ইবনাত, সামিয়া জাহান আছেন, শ্রুতি আছেন। ওকে, আমরা তাহলে কি প্রশ্ন সলভ ক্লাস শুরু করতে পারি? আপনারা যদি বলেন আমরা ইনশাআল্লাহ শুরু করব। আমরা তাহলে শুরু করি। সবাই রেডি? আমরা তাহলে শুরু করতে চাই, ব্যাখ্যা সহ শুরু করতে চাই ইনশাআল্লাহ। অর্থাৎ একটা প্রশ্ন ব্যাংক আপনি কিভাবে পড়বেন, আপনি যদি আহ এবার অ্যাডমিশন টেস্টের শিক্ষার্থী হন, কিভাবে পড়বেন আর কোন প্রশ্নগুলো আপনি বাদ দিবেন বা মিস করবেন, যেগুলো বাদ দেওয়ার সেগুলো কিভাবে বাদ দিবেন, কিভাবে পড়বেন, এগুলোই আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ওকে, দেখেন আমরা 43তম বিসিএস থেকে শুরু করতে চাই ইনশাআল্লাহ। আমরা একটা বইয়ের পিডিএফ থেকে দেখছি, একটা প্রশ্ন ব্যাংক থেকে পিডিএফ নিয়ে আমরা দেখছি, সেই পিডিএফ অনুযায়ী আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, প্রশ্ন নাম্বার 1 নাম্বার প্রশ্ন, 43তম বিসিএস এর 1 নাম্বার প্রশ্ন কি বলছে? বলছে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে? বোঝার চেষ্টা করবেন প্রশ্ন। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে? তার মানে টপিকের নাম হচ্ছে সিটি কর্পোরেশন। টপিকের নাম হলো সিটি কর্পোরেশন। অর্থাৎ বাংলাদেশের বিভাগ, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ। তাহলে ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, এই যে সিটি কর্পোরেশন, আমরা জানি বাংলাদেশের সিটি কর্পোরেশন হচ্ছে 12টা। বাংলাদেশে সিটি কর্পোরেশন কয়টা? 12টা। বলছে এই যে সিটি কর্পোরেশনের মেয়র যিনি হন, এই সিটি কর্পোরেশনের মেয়র যিনি হন তিনি জনগণের ভোটে নির্বাচিত হন। জনগণের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন এবং তার মেয়াদ, এই সিটি কর্পোরেশনের মেয়াদ কত বছর? 5 বছর। এই সিটি কর্পোরেশনের মেয়র যিনি হন, এই সিটি কর্পোরেশনের মেয়রের মেয়াদ 5 বছর। জনগণের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন, তার মেয়াদ হচ্ছে 5 বছর। এই যে সিটি কর্পোরেশনের যিনি মেয়র হন তাকে বলা হয় ফাদার অফ সিটি, বা তাকে বলা হয় নগর পিতা। এই যে মেয়র যিনি আছেন, এই মেয়রকে বলা হয় নগর পিতা। ফাদার অফ সিটি বা নগর পিতা বলা হয় কাকে? তাহলে নগর পিতা বলা হয় কাকে? একজন সিটি কর্পোরেশনের মেয়রকে বলা হয় নগর পিতা। এই সিটি কর্পোরেশনের মেয়র কিভাবে নির্বাচিত হন? জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। তার মেয়াদ কত বছর? 5 বছর।
তার পদমর্যাদা হচ্ছে একজন প্রতিমন্ত্রীর সমান। এই মেয়রের পদমর্যাদা প্রতিমন্ত্রীর সমান, প্রতিমন্ত্রীর সমান। প্রতিমন্ত্রী, একজন প্রতিমন্ত্রীর সমান হচ্ছে এই সিটি কর্পোরেশনের মেয়রের পদমর্যাদা। তাহলে প্রশ্ন চেয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে? অ্যান্সার কি হবে? অ্যান্সার অনেকে দিয়েছেন 1 এর 4। ওকে, ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র নাম হচ্ছে মেয়র মোহাম্মদ হানিফ। মেয়র মোহাম্মদ হানিফ। এই যে মেয়র মোহাম্মদ হানিফ, তার নামে একটা ফ্লাইওভার আছে, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার। এই মেয়র মোহাম্মদ হানিফের নামে একটা ফ্লাইওভার আছে, তার নাম হচ্ছে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার, যার দৈর্ঘ্য হচ্ছে 11.8 কিলোমিটার। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম ফ্লাইওভার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার, যার দৈর্ঘ্য 11.8 কিলোমিটার। তাহলে প্রশ্ন হলো সিটি কর্পোরেশন থেকে, সিটি কর্পোরেশন রিলেটেড তথ্যগুলো একটু জানার চেষ্টা করবেন। সিটি কর্পোরেশন, তাহলে সিটি কর্পোরেশন হচ্ছে বাংলাদেশে টোটাল কয়টা? 12টা। সিটি কর্পোরেশনের যিনি প্রধান হন তাকে বলা হয় মেয়র। এই মেয়রের কি হয়? জনগণের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন। তার মেয়াদ কত বছর? 5 বছর। আচ্ছা, এবং তার পদমর্যাদা কেমন? পদমর্যাদা হচ্ছে একজন প্রতিমন্ত্রীর সমান। আচ্ছা, ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র নাম হচ্ছে মেয়র মোহাম্মদ হানিফ। তার মানে টপিক, এই টপিকের হচ্ছে নগর উন্নয়নের সাথে কাজ করে যে সকল সংস্থা, অর্থাৎ সেটা ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, এই টপিক থেকে প্রশ্ন আসছে। অর্থাৎ এই টপিকের সাথে আরেকটা টপিক লিখে রাখতে পারেন এলজিইডি। এলজিইডি, এলজিইডি আমি আলোচনা করব পেইড ব্যাচের ক্লাসে, ফ্রি ক্লাসে, টপিক ভিত্তিক ক্লাসে। আজকের এই প্রশ্ন সলভ ক্লাসে কি কি টপিক থেকে প্রশ্ন হয়, কেমন ভাবে হয়, ব্যাখ্যাটা কেমন হয় আলোচনা করবে ইনশাআল্লাহ। ওকে, এরপরে আসেন পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্নের দিকে তাকান। প্রশ্ন বলছে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংবিধান, তার মানে টপিক বুঝতেই পারছি সংবিধান রিলেটেড। তার মানে টপিক হচ্ছে সংবিধান। বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ছিল? দেখেন, হাশেম খান তিনি একজন চিত্রশিল্পী। এই হাশেম খান একজন বাংলাদেশের চিত্রশিল্পী। হাশেম খান হচ্ছে একজন বাংলাদেশের চিত্রশিল্পী। তারপরে দেখেন সমরজিৎ রায় চৌধুরী তিনি একজন প্রচ্ছদ শিল্পী। সমরজিৎ রায় চৌধুরী তিনি একজন প্রচ্ছদ শিল্পী, চিত্রশিল্পী। আর AKM আব্দুর রউফ, এই যে আব্দুর রউফ, তিনি একজন কি সংবিধানের, দেখেন খেয়াল করেন, আমাদের সংবিধানের হস্তলেখক, সংবিধানের হস্তলেখক হচ্ছে আব্দুর রউফ। আব্দুর রউফ, আব্দুর রউফ, এই যে আব্দুর রউফ তিনি হস্তলেখক, অর্থাৎ তিনি সংবিধানটা লিখেছেন। আর এই টোটাল সংবিধানটার অঙ্গ সজ্জাকারী অথবা ডিজাইনার, অঙ্গ সজ্জাকারী বা ডিজাইনার, সে ডিজাইনার হচ্ছে জয়নুল আবেদিন। সংবিধানের ডিজাইনার হলেন জয়নুল আবেদিন। সংবিধানের ডিজাইনার হচ্ছেন জয়নুল আবেদিন, শিল্পাচার্য জয়নুল আবেদিন। সংবিধানের ডিজাইনার হচ্ছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। সংবিধানের হস্তলেখক হচ্ছে আব্দুর রউফ। এই হস্তলিখিত পৃষ্ঠা আছে 93টা। হস্তলিখিত পৃষ্ঠা, হস্তলিখিত পৃষ্ঠা হলো 93টি। হস্তলিখিত পৃষ্ঠা হচ্ছে 93টি। তাহলে সংবিধান রচনার সাথে জড়িত ব্যক্তিবর্গ পরীক্ষায় আসছে। সংবিধান রচনার সাথে জড়িত যে ব্যক্তিবর্গ আছেন তাদের নিয়ে প্রশ্ন আসছে। অর্থাৎ সংবিধান আপনাকে পড়তে হবে, আপনি বিসিএস ক্যান্ডিডেট হন অথবা আপনি অ্যাডমিশন টেস্টের এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী হন। সংবিধান, তাহলে সংবিধান হস্তলেখককে আব্দুর রউফ। প্রশ্ন 2 শেষ, প্রশ্ন 2 ডান। ওকে, এবার আসেন প্রশ্ন 3। প্রশ্ন 3, প্রশ্ন 3 নাম্বার, 3 নাম্বার প্রশ্নের দিকে তাকান। প্রশ্নে বলছে বাংলার প্রাচীন জনপদ কোনটি? তার মানে টপিকের নাম হলো জনপদ। মানে যে টপিক থেকে আসছে সেটা প্রাচীন ইতিহাসের জনপদ টপিক থেকে আসছে। প্রাচীন ইতিহাসের জনপদ টপিক থেকে। তাহলে বাংলার প্রাচীন জনপদ কোনটা? দেখেন, এই যে গৌড় জনপদ, এই গৌড় জনপদ শশাঙ্ক, এ গৌড় জনপদের অধিকারী ছিলেন শশাঙ্ক। এই হরিকেল একটা, এটা একটা জনপদ। তাম্রলিপি, এটা একটা জনপদ। তাহলে বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে পুন্ড্র। এই পুন্ড্র জনপদটা কোথায় আছে? এই পুন্ড্র জনপদ আছে বগুড়া, বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর। বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর। বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর। এই যে জনপদটা আছে, এই জনপদের সাথে জড়িত নদী ছিল করতোয়া। জড়িত নদী কোনটা? করতোয়া নদী। তাহলে পুন্ড্রের সাথে জড়িত নদী কোনটা? পুন্ড্র জনপদ কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত?
করতোয়া নদীর তীরে অবস্থিত। এই পুন্ড্র যেটা, এটার বর্তমান নাম মহাস্থানগড়। মহাস্থানগড় বা এটাকে আমরা পুন্ড্র বর্ধন বলেও ডাকি। পুন্ড্র বর্ধন, অর্থাৎ এই মহাস্থানগড়ের পূর্ব নাম হচ্ছে পুন্ড্র বর্ধন। তাহলে বাংলার সবচেয়ে প্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র জনপদ। বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে অবস্থিত। এই পুন্ড্রের বর্তমান নামটা কি? মহাস্থানগড়। এই জনপদটা কি আবিষ্কার করেছিল? এই জনপদ আবিষ্কার করেছিল সর্বপ্রথম ফ্রান্সিস বুকানন। সর্বপ্রথম এই জনপদ আবিষ্কার করেছিল ফ্রান্সিস বুকানন। সর্বপ্রথম এই জনপদ আবিষ্কার করেছিল ফ্রান্সিস বুকানন। এবং এবং পরবর্তীতে পরবর্তীতে মহাস্থানগড় যে জায়গাটা আছে, এটাকে পুন্ড্র জনপদের ধ্বংসাবশেষ হিসেবে চিহ্নিত করেন আলেকজান্ডার কানিংহাম। তাহলে ফ্রান্সিস বুকানন সর্বপ্রথম পুন্ড্র জনপদটা আবিষ্কার করেন এবং বর্তমানে যে মহাস্থানগড়টা আছে, এই মহাস্থানগড়কে পুন্ড্র জনপদের একটা অংশ বা ধ্বংসাবশেষ হিসেবে চিহ্নিত করেছিলেন ফ্রান্সিস বুকানন। ফ্রান্সিস বুকানন, ফ্রান্সিস বুকানন। আজকের এই ক্লাসটা সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দেন, শেয়ার করে দেন। ইনশাআল্লাহ অনেক ভালো কিছু শিখতে পারবেন, ব্যাখ্যা শিখতে পারবেন। তার মানে টপিকের নাম হচ্ছে জনপদ। 4 নম্বর কোশ্চেন, আবারও সংবিধান। সংবিধানের কোন অনুচ্ছেদে, তার মানে সংবিধানের টপিকের নাম হলো অনুচ্ছেদ। সংবিধানের অনুচ্ছেদ থেকে প্রশ্ন এসছে। সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা, অর্থাৎ জেন্ডার সমতা, ইকুয়ালিটি, নারী পুরুষের সমতা বিবৃত হয়েছে? সংবিধানের কোন অংশে নারী পুরুষের কথা বলা হয়েছে? অ্যান্সার করেন তো, অ্যান্সার করেন। সংবিধানের কোন অনুচ্ছেদে? তাহলে দেখেন, এই যে সংবিধানের 28 নং যে অনুচ্ছেদ, 28-2, সেখানে বলেছে নারী পুরুষ তাদের সমতা, নারী পুরুষের সমতা, অর্থাৎ সরকারি চাকরি লাভের ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে নারী পুরুষের সমতা থাকতে হবে। তাহলে নারী পুরুষ কি, নারী পুরুষের সমতা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? 28 নং। অনুচ্ছেদগুলো খুবই গুরুত্বপূর্ণ, অনুচ্ছেদগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সংবিধানের যে অনুচ্ছেদে নারী পুরুষের সমতার কথা বলা হয়েছে? 28 নং অনুচ্ছেদে। ওকে, এরপরে আসেন। তাহলে দেখেন 4 পর্যন্ত ক্লিয়ার। এরপরে আসেন, আপনি বিগত বছরের প্রশ্ন পড়তে গিয়ে, বিগত বছরের প্রশ্ন পড়তে গিয়ে আপনি কিছু সাম্প্রতিক প্রশ্ন পাবেন। এই সাম্প্রতিক প্রশ্নগুলো আপনি স্কিপ করবেন। দেখেন, অর্থাৎ আপনি ঢাবির ক্যান্ডিডেট হন, বিসিএস হন, বলছে কোভিড-19 এর ভ্যাকসিন উৎপাদন, এটা সাম্প্রতিক প্রশ্ন। এটা 2020 সালে সাম্প্রতিক প্রশ্ন ছিল এইটা। তাহলে আমি এই সাম্প্রতিক প্রশ্নটা বাদ দিব, এই সাম্প্রতিক প্রশ্নটা বাদ দেব, এটা আর আসবে না, এটা আর আসবে না। কাজে এই সাম্প্রতিক প্রশ্ন বাদ দিবেন পড়তে গিয়ে। পরের কোশ্চেন, 6 নম্বর প্রশ্নের দিকে তাকান। বাংলাদেশ কত সালে ওআইসির সদস্যপদ লাভ করে? তার মানে টপিকের নাম হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনে বাংলাদেশ কবে সদস্যপদ লাভ করেছে? জাতিসংঘের সদস্যপদ কবে? ইউনেস্কোর সদস্যপদ কবে? ওআইসির সদস্যপদ কবে? অর্থাৎ বাংলাদেশ যে সকল সংস্থার সদস্যপদ পেয়েছে, এটার সাল থেকে প্রশ্ন আসে, অথবা কততম সদস্য দেশ, কততম সদস্য দেশ, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। অর্থাৎ এটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে বাংলাদেশ অ্যাফেয়ার্স যুক্ত। অর্থাৎ সংস্থা আন্তর্জাতিক, সেটার কততম সদস্য বাংলাদেশ, বাংলাদেশ কত সালে পেয়েছে এটা। তাহলে ওআইসির সদস্য, তাহলে বাংলাদেশ কত সালে ওআইসির সদস্যপদ লাভ করে? সবাই উত্তর বলছে 1974 সালে। তাহলে 1974 সালে ওআইসির সদস্যপদ লাভ করে। ওআইসির 32তম দেশ, 32তম দেশ হচ্ছে বাংলাদেশ। 32তম দেশ কি? বাংলাদেশ। ওআইসির সদস্য ইসলামিক দেশগুলোকে নিয়ে সদস্য। ওকে, এরপরে আসেন 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশে ভোটার হবার সর্বনিম্ন বয়স কত? এখন আপনি আমাকে বলতে পারেন, ভাই বিসিএস এর মতো একটা পরীক্ষায় এই প্রশ্ন কেন দিল? বিসিএস এর মতো পরীক্ষায় এই প্রশ্ন কেন দিল? কারণ ভোটার হওয়ার ন্যূনতম বয়স কত? দেখেন এখানে অনেকগুলো ব্যাখ্যা আছে। দেখেন, ভোটার হওয়ার ন্যূনতম বয়স কত? 18 বছর। আচ্ছা, 21 বছর হয়েছে ছেলেদের বিয়ের বাধ্যতামূলক বয়স, 21 বছর। 25 বছর, 25 বছর অর্থাৎ অর্থাৎ প্রধানমন্ত্রী হবার জন্য, একটা দেশের প্রধানমন্ত্রী হবার জন্য বয়স কমপক্ষে লাগবে 25 বছর। এরপরে 35 বছর সংসদ সদস্য হবার জন্য, সংসদ সদস্য, স্পিকার হবার জন্য কমপক্ষে, অথবা প্রতিমন্ত্রী, মন্ত্রী হবার জন্য কমপক্ষে বয়স লাগবে 35 বছর।
তাহলে দেখেন ভোটার হবার ন্যূনতম বয়স হচ্ছে 18। ভোটার হবার ন্যূনতম বয়স 18। 21 বছর এটা বিবাহযোগ্য বছর। 25 বছর হচ্ছে প্রধানমন্ত্রী। একটা দেশের প্রধানমন্ত্রী হবার জন্য সর্বনিম্ন বয়স লাগবে 25। 35 বছর সংসদ সদস্য মন্ত্রী হবার জন্য। ওকে, আচ্ছা এরপরে আসেন। তাহলে দেখেন এটাও সরকারের ব্যবস্থা থেকে প্রশ্ন আসছে। 8 নাম্বার প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8। প্রশ্ন নাম্বার 8 ব্যাখ্যা করে করে পড়তে হবে আপনাকে। টপিক বুঝে বুঝে পড়তে হবে। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা, তার মানে এই টপিক হচ্ছে সরকার ব্যবস্থার আইন বিভাগ থেকে। সরকার ব্যবস্থার যে আইন বিভাগ আছে না, বাংলাদেশের যে 3টা বিভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ। তাহলে দেখেন এই যে আইন বিভাগ আছে, সরকারের যে 3টা বিভাগ আছে, সেই বিভাগ রিলেটেড প্রশ্ন হয়েছে। অর্থাৎ এটা সরকার ও রাজনীতি টপিক, অর্থাৎ সরকার ব্যবস্থা থেকে টপিক। এই সরকার ব্যবস্থা থেকে প্রশ্ন হয়েছে। তাহলে বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তাকে আইন মন্ত্রী ধরা পড়ছে। আইন সচিব, অ্যাটর্নি জেনারেল, প্রধান বিচারপতি। এই বিচারপতি মানিককে কিন্তু দেখছেন ধরা পড়ছে বিচারপতি মানিক। তাহলে বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। তাহলে এই বছরে এই 2024 সালে যদি কোনো পরীক্ষা হয়, অথবা 2025 সালে যেই পরীক্ষাগুলো হবে, সেই পরীক্ষার মধ্যে আসবে বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে। আসতে পারে, প্রশ্ন আসতে পারে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কে, প্রশ্ন আসতে পারে কিন্তু। অর্থাৎ সাম্প্রতিক এই কোশ্চেনটা, সরকার ব্যবস্থা এই কোশ্চেনটা সাম্প্রতিক থেকে আসে। বর্তমান বিচারপতি কে হতে পারে, বর্তমান অ্যাটর্নি জেনারেল কে হতে পারে, আমরা সাম্প্রতিক ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে অ্যাটর্নি জেনারেল। এরপরে 9 নম্বর প্রশ্ন, একনেক। এই একনেকের প্রধান কে? একনেক একটা উন্নয়ন সংস্থা। একনেকটা কি? একনেক হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। দেখেন এই যে একনেক আছে, এই একনেকের প্রধান হন প্রধানমন্ত্রী। এই একনেকের প্রধান কে হন? প্রধানমন্ত্রী। কোন কারণে এই একনেকের প্রধান যদি অনুপস্থিত থাকেন, প্রধানমন্ত্রী না থাকেন, তখন তার বিকল্প প্রধান হন অর্থমন্ত্রী। বিকল্প প্রধান হন কে? অর্থমন্ত্রী। আমাদের দেশের অনেক কিছু, অনেক প্রকল্পের এই আমরা কি পাই এই একনেক থেকে। তাহলে একনেকের প্রধান হন কে? প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান হলো প্রধানমন্ত্রী। একনেকের প্রধান হলো প্রধানমন্ত্রী। তারপরে হচ্ছে বাংলাদেশের কি বলে এটাকে, স্পারসো যে আছে, এই স্পারসোর প্রধান হন প্রধানমন্ত্রী। সরকারি সরকারের সকল মন্ত্রীদের প্রধান হন প্রধানমন্ত্রী। তাহলে দেখেন এই যে প্রধানমন্ত্রীর কত ক্ষমতা। প্রধানমন্ত্রী একটা রাষ্ট্রের ক্ষমতা। তাহলে দেখেন তো একনেকের প্রধান হন কে? প্রধানমন্ত্রী। অ্যান্সার হচ্ছে প্রধানমন্ত্রী। তার মানে টপিক আপনাকে পড়তে হবে বাংলাদেশের একনেক পড়তে হবে, তারপর হচ্ছে এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ পড়তে হবে, আপনাকে পড়তে হবে সিরডাপ, সিআইআরডিএপি, সিরডাপ, আইসিডিডিআরবি, বাংলা একাডেমি, বিশ্ব সাহিত্য কেন্দ্র। অর্থাৎ বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠান রিলেটেড প্রশ্ন আসবে বা এসেছে। 10 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 দেখেন, অ্যান্সার করেন। দেখেন বলাকা এটা ফসলের জাত, তার মানে টপিকের নাম হলো ফসলের জাত। বলাকা হচ্ছে কিসের জাত? ফসলের জাত। তার মানে এটা কৃষির সাথে জড়িত। আমাদের কৃষি, এই কৃষির সাথে জড়িত প্রতিষ্ঠান, কৃষির সাথে ফসলের সাথে জড়িত, কৃষিতে নতুন কেউ কিছু উদ্ভাবন করলে এগুলো আসে। কাজেই বলাকা কিসের জাত? বলতে পারে পাখি ছাড়া বলাকা কি? অ্যান্সার করেন তো 10। পাখি ছাড়া বলাকা কি? এভাবে তো হয় প্রশ্ন, পাখি ছাড়া বলাকা কি? পাখি ছাড়া বলাকা, তাহলে দেখেন বলাকা ধান, গম, পাট, টমেটো। এই যে পাট, এই পাটের একটা জাত হচ্ছে তোষা। তোষা আরেকটা জাত হচ্ছে মেস্তা। তোষা মেস্তা পাটের জাত। টমেটো, বাহার মানিক রতন, এগুলো হচ্ছে টমেটোর জাত। বাহার মানিক রতন এগুলো হচ্ছে টমেটোর জাত। ধান, ধানের অনেকগুলো জাত আছে। যেমন কি কি ধানের জাত? কালিজিরা, তারপরে হচ্ছে চিনি গুড়া। এগুলো অনেকগুলো ধানের জাত আছে। ব্রিধান 51, ব্রিধান 27, ব্রিধান 28, বোরো ধান, আমন ধান, অনেক কিছু আছে না ধানের জাত। তাহলে এই যে বলাকা, এই বলাকা হচ্ছে একটা গমের জাত, উন্নত জাতের গম। বলাকা কিসের জাত? একটা গমের জাত। তাহলে ফসলের বিভিন্ন জাত, যেমন কলার জাত আছে, কলার জাত অগ্নিস্বর, কানাইবাসী, বিট জবা, এগুলো কলার জাত। তো এই যে কলার জাতগুলো, পাটের জাত, ফসলের জাত, এই ফসলের জাতগুলো করতে হবে। টমেটো, টমেটো বাহার মানিক রতন, টমেটো
তারপরে মরিচের জাত আছে, মরিচ, যমুনা, যমুনা হলো যমুনা, এরপরে মেজর, যমুনা মেজর, এগুলো হচ্ছে মরিচের জাত। যমুনা মেজর এগুলো মরিচের জাত। তাহলে ফসল এটা হচ্ছে কৃষি টপিক, বাংলাদেশের অর্থনীতি। এই অর্থনীতির সাথে কৃষিজ যে চ্যাপ্টারটা আছে সেইটা থেকে প্রশ্ন আসছে। সেই কৃষিজের এই কি বলে এটা কি ফসলের জাত থেকে আসছে। তাহলে আপনাদের পড়তে হবে এই কৃষিজ পুরো চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। কৃষির সাথে জড়িত ব্যক্তিবর্গ, কৃষির সাথে জড়িত প্রতিষ্ঠান, যেমন বিএডিসি বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, তারপরে আইআরআরআই ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, বিআরআরআই বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, এগুলো একটু আপনাদেরকে ভালো করে পড়তে হবে ইনশাআল্লাহ। এগুলো পড়লে ধরে ধরে পড়লে ইনশাআল্লাহ আপনি বিসিএস কি সব প্রশ্ন আপনি পারবেন, আপনার অ্যাডমিশন টেস্ট কি সব প্রশ্ন আপনি পারবেন। সো ক্লাসটা একটু শেয়ার করে দেন ভাই, আজকের ক্লাসটা একটু শেয়ার করে দেন, ক্লাসটা একটু শেয়ার করে দেন, ক্লাসটা শেষ করে দেন। প্রশ্ন ব্যাংক ব্যাখ্যা ক্লাস, আশা করি ক্লাস করলে বুঝতে পারবেন কি টপিক থেকে পড়তে হবে আর কি টপিক পড়তে হবে না। ওকে, 12 নম্বর কোশ্চেন, 12 নম্বর মুজিবনগর সরকার, তার মানে টপিক বুঝতে পারতেছেন মুক্তিযুদ্ধ, টপিক বুঝতেই পারতেছেন মুক্তিযুদ্ধের টপিক, মুজিবনগর সরকার থেকে আসছে, মুজিবনগর সরকার, মুজিবনগর সরকার। তাহলে মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয় ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? অর্থনীতি এবং পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? আচ্ছা, আমরা একটা কোশ্চেন কি মিস করলাম? আচ্ছা, যেটা মিস করেছি একটু পরে পড়তেছে। মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? আমরা 12তে আসি, দেখেন তাজউদ্দিন আহমদ, খেয়াল করেন এই যে তাজউদ্দিন আহমদ তিনি কিসের দায়িত্বে ছিলেন বলেন তো আমাকে? তাজউদ্দিন আহমদ প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তাহলে তিনি প্রধানমন্ত্রী ছাড়াও অর্থনীতি বিষয়ক এবং পরিকল্পনা কমিশনের দায়িত্ব ছিলেন। তাহলে প্রধানমন্ত্রী এবং অর্থনীতি পরিকল্পনা কমিশনের দায়িত্বে ছিলেন তাজউদ্দিন আহমদ। সৈয়দ নজরুল ইসলাম ছিলেন উপরাষ্ট্রপতি, কে ছিলেন? উপরাষ্ট্রপতি। এইচ কামারুজ্জামান কিসের দায়িত্বে ছিলেন বলেন তো? এইচ কামারুজ্জামান, এইচ কামারুজ্জামান কোন বিভাগের দায়িত্ব ছিলেন? মুজিবনগর সরকারের টোটাল মন্ত্রণালয় ছিল 12টা। মুজিবনগর সরকারের টোটাল মন্ত্রণালয় ছিল 12টি। কয়টা? 12টা। সেখানে মন্ত্রী ছিলেন 6 জন। মন্ত্রী ছিলেন কতজন? 6 জন। মুজিবনগর সরকার। তাহলে এই মুজিবনগর সরকারটা গঠিত হয়েছিল কবে? 10 এপ্রিল। 10 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকার গঠিত হয়। এই সরকারটা 17 এপ্রিল শপথ গ্রহণ করে। 17 এপ্রিল 1971 সালে শপথ গ্রহণ করে। এই 17 এপ্রিলটা হচ্ছে মুজিবনগর দিবস। মুজিবনগর সরকার 10 এপ্রিল গঠিত হয়। মুজিবনগর সরকার 17 এপ্রিল শপথ গ্রহণ করে। মুজিবনগর সরকার দিবস 17 এপ্রিল মুজিবনগর। আচ্ছা, এই মুজিবনগর সরকারের মোট মন্ত্রণালয় ছিল 12টা, এর মধ্যে মন্ত্রী ছিলেন 6 জন। রাষ্ট্রপতি করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি ছিলেন অনুপস্থিত। উপরাষ্ট্রপতি করা হয়েছিল সৈয়দ নজরুল ইসলাম। তারপরে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছিল তাজউদ্দিন আহমেদ। তাহলে প্রধানমন্ত্রীর নির্দেশেই কিন্তু, অর্থাৎ তাজউদ্দিন আহমেদের নির্দেশেই কিন্তু গোটা বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। কেননা কারণ তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তাহলে মানে টপিকের নাম হচ্ছে মুজিবনগর সরকার, পড়তে হবে মুজিবনগর সরকার, পড়তে হবে কি মুজিবনগর সরকার, অর্থাৎ মুক্তিযুদ্ধের টপিক পড়তে হবে ইনশাআল্লাহ। ওকে, আমরা একটা কোশ্চেন উপরে রেখে আসলাম, কে যেন বললেন তখন, তথ্য অধিকার আইন। দেখেন তথ্য অধিকার আইন কত সালে, এখন বর্তমানে সাইবার ক্রাইমের যে মামলা দিয়ে দেয় জুনায়েদ আহমেদ পলক, কিছু হইলেই সাইবার ক্রাইমের মামলা দিয়ে দিত। তাহলে এই তথ্য অধিকার আইন কত সালে চালু হয়? তথ্য অধিকার আইন কত সালে চালু হয়েছিল? তথ্য অধিকার আইন 2000, তথ্য অধিকার আইন 11 নম্বর প্রশ্ন, 2009 সালে একটা কমিশন গঠন করা হয়েছিল, তথ্য কমিশন, যেটা 2009 সালে গঠন করা হয়েছে। তথ্য কমিশন গঠন করা হয় 2009 সালে। সেই কমিশনের অধীনেই, সেই কমিশনের অধীনেই কি তথ্য অধিকার আইনটা করা হয়েছিল। তাহলে 11 নম্বর প্রশ্ন তো 9। তার মানে এই টপিকটা আসছে, এই টপিকটা আসছে কাইন্ড অফ আইসিটি রিলেটেড, কাইন্ড অফ তথ্য অধিকার এবং বাংলাদেশের যে কমিশন গুলো আছে সেই কমিশনের মধ্যে থেকে। ক্লিয়ার? টপিক ক্লিয়ার? টপিক ক্লিয়ার? ওকে, 12 পরে, 12 পরে আসেন 13 নম্বর প্রশ্ন। ওই বছরে, এটা যে বছরে অর্থাৎ 20 সালের দিকেই, করোনাকালীন পরবর্তী, ওই বছরেই এই রেহানা মরিয়ম নূর একটা সাম্প্রতিক চলচ্চিত্র বের হয়েছিল। এটা সাম্প্রতিক তথ্য।
রেহানা মরিয়ম নূর চলচ্চিত্র পরিচালনা করেন কে? এটা একটা চলচ্চিত্র ওই বছরে পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিল। এটা একটা সাম্প্রতিক প্রশ্ন। অর্থাৎ আপনি এখানে এই চলচ্চিত্র রিলেটেড করতে পারবেন। এখানে ধরেন কোন 2024 সালে কোন চলচ্চিত্র অস্কার পেয়েছে, 2000 চলচ্চিত্রে কোন চলচ্চিত্র কান উৎসব পেয়েছে, এই রিলেটেড প্রশ্ন আপনার দিতে পারে, এই রিলেটেড প্রশ্ন আপনাকে দিতে পারে। সো আমরা এটা স্কিপ করব, এটা সাম্প্রতিক প্রশ্ন ছিল, এটা সাম্প্রতিক প্রশ্ন ছিল। এরপর আমি বলে দেই, এই রেহানা মরিয়ম নূর যে চলচ্চিত্রটা আছে এটার পরিচালক ছিলেন আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, যেখানে ওই যে আপনাদের একটা আজমেরি হক বাঁধন আছে না, এই আজমেরি হক বাঁধন অভিনয় করেছিলেন। আজমেরি হক বাঁধন কোটা আন্দোলনের সাথে তিনি যুক্ত ছিলেন। ওকে, এটা সাম্প্রতিক। 14 নম্বর প্রশ্নের দিকে দেখেন, বাংলাদেশের সংবিধান, একটু আগে সংবিধান সংবিধান 3টা প্রশ্ন পাইলাম এই পর্যন্ত সংবিধান রিলেটেড। তাহলে দেখেন, বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতির কথা উল্লেখ করা হয়েছে? অর্থাৎ প্রতি বছর একটা আর্থিক অ্যানালাইসিস উত্থাপন করতে হবে, অ্যানালাইসিস উত্থাপন করতে হবে। সেই আর্থিক বিবৃতি দেওয়া হয়েছে কত নং অনুচ্ছেদে? 87 নং অনুচ্ছেদে। অনুচ্ছেদ নাম্বার কত? 87। তাহলে আর্থিক বিবৃতি দেওয়া হয়েছে যে অনুচ্ছেদের বলে, সেই অনুচ্ছেদ হচ্ছে 87 নং অনুচ্ছেদ। তাহলে দেখেন, আপনাদেরকে সংবিধান পড়তে হবে। আমি অনেকগুলো টপিক অলরেডি সলভ করলাম। এরপরে আসেন, যেভাবে আপনাকে পড়তে হবে বিসিএস এর প্রশ্ন বা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, সেটাই আপনাকে দেখানোর চেষ্টা করছি আমি, যে আপনি কিভাবে অ্যাকচুয়ালি পড়বেন, যে আপনি বিগত বছরের প্রশ্ন যে সলভ করবেন কিভাবে করবেন, প্রসেসটা কি। 15 নাম্বার, নিপোর্ট প্রতিষ্ঠান। আমি আপনাদেরকে বলেছিলাম, একটু আগেই বলেছিলাম যে একনেক পড়তে হবে, তথ্য কমিশন পড়তে হবে, এলজিইডি পড়তে হবে। দেখেন, তারপরে হচ্ছে এই কি বলে এটাকে, এই বিশ্ব সাহিত্য কেন্দ্র যে প্রতিষ্ঠানগুলো আছে, এর মধ্যে এনবিআর পড়তে হবে। তাহলে এই যে নিপোর্ট এর মধ্যে একটা, এই নিপোর্ট এর মধ্যে একটা, এই নিপোর্ট কি কাজ করে? জনসংখ্যা নিয়ে কাজ করে। এই নিপোর্টের কাজ কি? জনসংখ্যা। আমরা প্রতি বছরে 10 বছর পর পর আদমশুমারি করি না? 10 বছর পর পর আদমশুমারি করি না? এই আদমশুমারির যে রিপোর্ট, এই আদমশুমারির রিপোর্ট প্রকাশিত হয় এই নিপোর্ট থেকে। তাহলে এটা কি ধরনের কাজ করে? জনসংখ্যা নিয়ে গবেষণা করে নিপোর্ট। নিপোর্ট কি নিয়ে কাজ করে? জনসংখ্যা। 1972 সালে এই নিপোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। 1972 সালে নিপোর্ট প্রতিষ্ঠিত হয়েছে। নিপোর্ট প্রতিষ্ঠিত হয়েছে 1972 সালে। এরপরে আসেন, আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? দেখেন, অর্থাৎ এটা বিভিন্ন ধর্মগ্রন্থ, বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন গ্রন্থ, সেটা ইসলামিক হতে পারে, কোনো ব্যক্তি বা কোনো মানুষের হতে পারে, কোনো ব্যক্তির গ্রন্থ তথা ইসলামিক গ্রন্থ, এই টপিক রিলেটেড প্রশ্ন হয়েছে। তাহলে দেখেন, আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? রামায়ণ রচনা করেছে বাল্মীকি, রামায়ণ রচনা করেছেন বাল্মীকি, রামায়ণ। আচ্ছা, এরপরে গীতা আছে, মহাভারত আছে, বেদ আছে। তাহলে আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? 16 নম্বর প্রশ্ন, আর্যদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। আর্যদের ধর্মগ্রন্থের নাম হলো ভাইয়া বেদ। বেদ, আর্যদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। আর মহাভারত, গীতা, রামায়ণ, এই তিনটাই হচ্ছে সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের সাথে জড়িত। তাহলে আর্যদের ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। ওকে, এরপরে আসেন 17 নম্বর কোশ্চেন, প্রাচীন, আবারও জনপদ নিয়ে প্রশ্ন হয়েছে। প্রাচীন বাংলার সমতট বর্তমানে কোন অঞ্চল নিয়ে গঠিত? সমতট। দেখেন, সমতট জনপদ কুমিল্লা এবং, খেয়াল করেন, আপনারা বলেন তাহলে সমতট জনপদ কোনটা? 17 নম্বর কোশ্চেন, এই যে দেখেন, কুমিল্লার পূর্ব নাম হচ্ছে ত্রিপুরা, আর নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে ভুলুয়া। এই কুমিল্লা এবং নোয়াখালী জায়গাটা নিয়ে যে জনপদটা গড়ে উঠেছিল তার নাম হচ্ছে সমতট জনপদ। জনপদের নাম কি? সমতট। তাহলে কুমিল্লা এবং নোয়াখালী মিলে কোনটা? সমতট জনপদ। এরপরে এই যে চট্টগ্রাম, অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল, এইটা নিয়ে কি হয়েছিল? হরিকেল জনপদ, হরিকেল। এরপরে ঢাকা, এরপরে এই যে ঢাকা, ময়মনসিংহ, ময়মনসিংহ, ফরিদপুর, এই যে ফরিদপুর, বরিশাল, বরিশাল, এই পুরো জায়গাটা নিয়ে যে জনপদ হয়েছিল তার নাম হচ্ছিল বঙ্গ। সবচেয়ে বড় জনপদের নাম কি ছিল? বঙ্গ জনপদ। বাংলার সবচেয়ে বড় জনপদের নাম কি ছিল? বঙ্গ।
এই যে ঢাকা, ফরিদপুর, বরিশাল। আবার কিছু কিছু ইতিহাসবিদ মনে করেন এই বরিশাল জনপদটা হলো চন্দ্রদ্বীপ জনপদের অন্তর্ভুক্ত। বরিশালটা অনেকে মনে করেন চন্দ্রদ্বীপ, এই জন্য বরিশালের পূর্ব নাম বলা হয় চন্দ্রদ্বীপ। কি বলা হয়? চন্দ্রদ্বীপ। তার মানে টপিক হলো জনপদ। টপিকের নাম কি? জনপদ। করতে হবে। নিচের কোনটি সাংবিধানিক পদ নয়? আবারও সরকার ব্যবস্থা থেকে প্রশ্ন হয়েছে। সাংবিধানিক পদ না কোনটা? সাংবিধানিক পদ না, দেখেন তো পারেন কিনা। সাংবিধানিক প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশন প্রতিষ্ঠানটা একটা সাংবিধানিক কমিশন, তাহলে প্রধান নির্বাচন কমিশন এটা হবে না। এটা তো হওয়ার সুযোগ নাই, কারণ প্রধান নির্বাচন কমিশনটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। ওকে, জাস্ট এ মিনিট, আমি একটু জুম করে দেই। ওকে, 18। 18 18 অ্যান্সার করার চেষ্টা করেন তো ভাই। কোনটি সাংবিধানিক পদ না? তাহলে কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল। বাকিদের অবস্থা কি দেখি। একটু বুঝতে হবে, বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। একটু বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। দেখেন, এই কন্ট্রোলার অডিটর নিয়ে অলরেডি অডিট জেনারেল, এটা সাংবিধানিক পদ, অনুচ্ছেদই আছে। ওই অডিটর মানে হচ্ছে কি কি বলে, নিরীক্ষক, প্রধান নির্বাহী নিরীক্ষক যিনি। এরপরে চেয়ারম্যান পাবলিক সার্ভিস কমিশন, এটা পিএসসি। এটা হচ্ছে নির্বাচন কমিশন। পিএসসি সাংবিধানিক, এটা সাংবিধানিক। কন্ট্রোল অডিটর জেনারেল প্রধান হিসাব নিরীক্ষক, এই তিনটাই হচ্ছে সাংবিধানিক পদ। কিন্তু চেয়ারম্যান মানবাধিকার কমিশন এটা সাংবিধানিক নয়। তার মানে সাংবিধানিক পদ এই বা সাংবিধানিক প্রতিষ্ঠান এগুলো নিয়ে প্রশ্ন হয়। 19 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন 19 বলছে বাংলাদেশের কোনটি ব্যাংক নোট নয়? অর্থাৎ বাংলাদেশের ব্যাংক নোট না কোনটা? খেয়াল করেন, ব্যাংক নোট না তার মানে কি? ব্যাংকিং ব্যবস্থা। টপিকের নাম কি? টপিকের নাম হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা। টপিকের নাম হলো ব্যাংকিং ব্যবস্থা। সেই ব্যাংকিং ব্যবস্থার টপিকের সাথে নোট সেটা আসছে। দেখেন, বাংলাদেশে এই যে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 2 5, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, এই তিনটা নোট হচ্ছে সরকারি নোট। এই তিনটা নোট হচ্ছে সরকারি নোট। এই সরকারি নোটটা স্বাক্ষরে থাকে, এখানে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। অর্থ সচিব স্বাক্ষর করেন। অর্থাৎ এই সরি 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 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, এই তিনটা নোট, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, এই তিনটা নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। এটা অর্থ দপ্তর থেকে এটা করা হয়, মানে ইস্যু করা হয় অর্থ দপ্তর থেকে। এটা বাংলাদেশের সরকারি নোট। আর বাংলাদেশের ব্যাংক নোট যেগুলা, ব্যাংক নোট অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে যেগুলো ইস্যু হয় সেগুলো হচ্ছে 10 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত। 1000 টাকা পর্যন্ত। তাহলে দেখেন কোনটি ব্যাংক নোট না। তাহলে 50 টাকা ব্যাংক নোট, 10 টাকা ব্যাংক নোট, 100 টাকা ব্যাংক নোট। তাহলে 2 টাকা ব্যাংক নোট না, কারণ এটা হচ্ছে সরকারি নোট। এটা কি নোট? সরকারি নোট। তাহলে এই বছরে নতুন গভর্নর হয়েছেন, নতুন গভর্নর যে হয়েছেন টপিক কিন্তু আসতে পারে, গভর্নর থেকে প্রশ্ন হতে পারে। আচ্ছা, এরপরে 20, বয়স্ক ভাতা চালু হয় কবে? বয়স্ক ভাতা বাংলাদেশের, দেখবেন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মানুষদেরকে একটা ভাতা দেওয়া হয়, তার নাম হলো বয়স্ক ভাতা। সে বয়স্ক ভাতা কবে চালু হয়েছে? প্রশ্ন নাম্বার 20। 1998 সালে বয়স্ক ভাতা চালু হয়। কত সালে? 1998 সালে বয়স্ক ভাতাটা চালু হয়। 1998 সালে বয়স্ক ভাতা চালু হয়। ওকে, এরপরে আমরা 21 নম্বর কোশ্চেনের দিকে তাকাই। কোশ্চেন নাম্বার 21, বলতে পারবেন? এই 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 অ্যান্সার বলতে পারবেন? যদি পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। 21-এর অ্যান্সার করেন তো। 21, কোশ্চেন নাম্বার 21, কোশ্চেন নাম্বার 21, কোশ্চেন নাম্বার 21-এর বি বলছে রেহমান সোবহান। একজন বলছে রেহমান সোবহান। দেখেন,
untranquil recollections, the years of fulfillment, the years of fulfillment, এই গ্রন্থটা কার? অর্থনীতি বিষয়ক গ্রন্থ। এই গ্রন্থটা লিখেছেন রেহমান সোবহান। না জেনে উত্তর করা যাবে না, না জেনে উত্তর করা যাবে না। যে প্রশ্ন জানেন না সেটা উত্তর করার দরকার নাই। তাহলে এটা একটা ব্যতিক্রম ধর্মী প্রশ্ন। বিখ্যাত ব্যক্তির যে গ্রন্থগুলো আছে সেই গ্রন্থ পড়তে হবে। টপিকের নাম লিখিয়ে দিচ্ছি, গ্রন্থ। টপিকের নাম লিখালাম সংবিধান, টপিকের নাম লিখালাম মুক্তিযুদ্ধ। 22 নম্বর কোশ্চেনের দিকে তাকান। 22 নম্বর কোশ্চেন বলছে, 22 নম্বর কোশ্চেনে বলছে ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরে অধীনে যুদ্ধ করেছিলেন? দেখেন, অর্থাৎ বীর শ্রেষ্ঠদেরকে নিয়ে প্রশ্ন আসলো। বীর শ্রেষ্ঠ অর্থাৎ টপিকের নাম হচ্ছে মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধের টপিকের সেক্টর থেকে, সেই মুক্তিযুদ্ধ টপিকের কোন বীর শ্রেষ্ঠ কোন সেক্টরে যুদ্ধ করেছেন? তাহলে ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ। দেখেন, মোট বীর শ্রেষ্ঠ কতজন? 7 জন। এর মধ্যে থেকে এয়ারফোর্স থেকে একজন, নাম হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। তিনি কোন সেক্টরে যুদ্ধ করেন নাই। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান কোন সেক্টরে যুদ্ধ করেন নাই। তিনি বিমান নিয়ে আসার চেষ্টা করেছে। এরপরে পাকিস্তানের মাসুর ঘাঁটি থেকে কিছুটা দূরে ঠাট্টা নামক একটা জায়গায় তিনি পতিত হয়েছিলেন এবং তিনি সেখানে শহীদ হন। এরপরে আসো নৌবাহিনী থেকে একজন আছে, বীরশ্রেষ্ঠ স্কোয়াড্রন বীরশ্রেষ্ঠ স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন। হ্যাঁ, রুহুল আমিন। আর বিজিবি থেকে, বর্তমানে যেটা বিজিবি, বিডিআর যেটা, ইস্ট পাকিস্তান রাইফেলস যেটা, সেখান থেকে 2 জন, ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ, ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ। এখন বলেন, এই ল্যান্স নায়ক নূর মোহাম্মদ যিনি, তিনি কত নং সেক্টরের অধীনে যুদ্ধ করেছেন? মনে আছে? এই ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ যশোরের সরসা সীমান্ত আছে না, যশোর জেলার সরসা সীমান্ত, সেই যশোরের সরসা সীমান্ত কুষ্টিয়া, যশোর, মেহেরপুর, মুজিবনগর, কুষ্টিয়া, যশোর, মেহেরপুর, মুজিবনগর, এই মুজিবনগর যশোরের সরসা সীমান্ত 8 নং সেক্টরের অধীনে ছিল। সেই সরসা সীমান্তে ওখানে তিনি যুদ্ধ করেছিলেন এবং তার সমাধি সেখানে রয়েছে। নূর মোহাম্মদ তিনি যেখানে যুদ্ধ করেছেন সেখানেই, যেখানে যুদ্ধ করেছেন সেখানে। তাহলে দেখেন, ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ 8 নং সেক্টরের অধীনে যুদ্ধ করেছেন। ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ 8 নম্বর, এই 8 নম্বর সেক্টরের অধীনে কি ছিল? কুষ্টিয়া, যশোর, মেহেরপুর, মুজিবনগর। যশোরের একটা জায়গা আছে সরসা সীমান্ত, সেখানে তার সমাহিত হয়েছেন, সেখানে তিনি শহীদ হয়েছিলেন। অর্থাৎ যে সেক্টরে যুদ্ধ করেছেন সেখানেই তার শহীদ হয়েছেন, সেখানেই তার সমাধি আছে। ওকে, এটা 2000 এটা 23 নম্বর কোশ্চেন। এটা সাম্প্রতিক কৃষি শুমারি, এটা আমরা এটা স্কিপ করছি। 24 নম্বর প্রশ্নের দিকে তাকান, কোশ্চেন নাম্বার 24। আবারও প্রশ্ন পেলাম ফসলের জাত। বিসিএস 43তম বিসিএস এর প্রশ্ন সলভ করছি, ফসলের জাত রিলেটেড প্রশ্ন আসছে। ফসলের জাত কোনটা? 24 নম্বর প্রশ্ন, ফসলের জাত। ম্যানিলা, এই ম্যানিলা কি? তুলা। দেখেন, তুলা, এই তুলা একটা জাত, পেয়ারার জাত, তরমুজের জাত, তামাকের জাত। তাহলে ম্যানিলা কিসের জাত বলেন তো? ম্যানিলা কিসের জাত? আশা করি পারবেন। ম্যানিলা কিসের জাত? 24 নম্বর কোশ্চেন, 24। ম্যানিলা কিসের জাত? ম্যানিলা কিসের জাত? দেখেন, এই যে তামাক, এই তামাকের জাত হচ্ছে ম্যানিলা। তামাকের জাত কি ভাই? ম্যানিলা। ম্যানিলা কিসের জাত? এটা তামাকের জাত হচ্ছে ম্যানিলা। এরপরে 25 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 25। ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলের? ওরাও জনগোষ্ঠী, তার মানে টপিক কি? ওরাও, টপিক হচ্ছে উপজাতি। তাহলে উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী আপনাকে পড়তে হবে। উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী আপনাকে পড়তে হবে, অর্থাৎ উপজাতিদের অবস্থান এবং বহির্বিশ্বের উপজাতি, উপজাতির অবস্থান এবং বহির্বিশ্বের উপজাতি আপনাকে পড়তে হবে। তাহলে ওরাও, একটু দেখেন, এই ওরাওরা বসবাস করে রংপুর দিনাজপুর অঞ্চলে। তাহলে এই রংপুর দিনাজপুর অঞ্চলে বসবাস করে ওরাও উপজাতি। তাদের একটা উৎসব আছে, নাম হলো ফাগুয়া। এই ওরাওদের উৎসব হলো ফাগুয়া। ওরাওদের উৎসব কি? ফাগুয়া। ওরাওদের উৎসব কি? ফাগুয়া। আচ্ছা, এই যে সিলেট অঞ্চল দেখছেন, এখানে বসবাস করে মণিপুরীরা। মণিপুরি উপজাতি বসবাস করে
সিলেটে। এই মণিপুরীদের আবার উৎসব হলো মহারামলীলা। মহারামলীলা। মণিপুরীদের উৎসব আবার মহারামলীলা। মণিপুরীদের উৎসব কি? মহারামলীলা। এই যে বরগুনা পটুয়াখালী, এই কক্সবাজার বরগুনা পটুয়াখালী এখানে বসবাস করে রাখাইনরা। রাখাইনরা বসবাস করে। তাহলে বরগুনা পটুয়াখালী কক্সবাজার এখানে বসবাস করে রাখাইনরা। এই রাখাইনদের একটা উৎসব আছে, তার নাম হচ্ছে জলকেলি। রাখাইনদের যে উৎসব তার হলো জলকেলি। তাহলে বরগুনা পটুয়াখালীতে বসবাস করে রাখাইনরা, তাদের উৎসব জলকেলি। সিলেটে বসবাস করে মণিপুরীরা, তাদের উৎসব হচ্ছে আবার মহারামলীলা। এই রাজশাহী, দিনাজপুর, রংপুর এখানে বসবাস করে ওরাও উপজাতি, তাদের উৎসব হলো ফাগুয়া। ওরাওদের উৎসব হলো ফাগুয়া। তাহলে দেখেন উপজাতি রিলেটেড প্রশ্ন, উপজাতির অবস্থান এবং উপজাতির উৎসব দুইটা থেকে প্রশ্ন হয়। উপজাতির অবস্থান এবং উপজাতির উৎসব দুইটা থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। পড়তে হবে ভাই। আপনি এইচএসসি 24 ব্যাচের ক্যান্ডিডেট হন অথবা 23 ব্যাচের হন, আপনার ঢাবি টার্গেট হোক অথবা বিসিএস টার্গেট হোক, আপনাকে এই টপিক পড়তেই হবে, কোনো সুযোগ নাই মিস দেওয়ার। ওকে, এরপরে 1966 সালে দেখেন টপিকের নাম কি? 1966 সালে যে 6 দফা দেওয়া হয়েছে, 1966 এ যে 6 দফা দিয়েছে সেখানে অর্থনীতি বিষয়ক দফা কয়টা ছিল? অর্থনীতি বিষয়ক দেখেন 6 দফা। এই 6 দফা 1966 সালে দিলেন কে? দিলেন বঙ্গবন্ধু দিলেন। কে দিলেন ভাই? বঙ্গবন্ধু দিলেন। কোথায় দিলেন? পাকিস্তানের লাহোরে। কোথায় দিলেন? পাকিস্তানের লাহোরে। অর্থাৎ 6 দফা কোথায় দেওয়া হলো? পাকিস্তানের লাহোরে। পাকিস্তানের লাহোরে। দেখেন এই 6 দফাকে বলা হয় বাঙালির মুক্তির সনদ। 6 দফাকে কি বলা হয়? বাঙালির মুক্তির সনদ। বাঙালির মুক্তির সনদ। 6 দফাকে বলা হয় বাঙালির মুক্তির সনদ। এই 6 দফাকে বলা হয় ইংল্যান্ডের মেঘনা কার্টার সাথে তুলনা করা হয়। মেঘনা কার্টা। এই 6 দফাকে ইংল্যান্ডের মেঘনা কার্টার সাথে তুলনা করা হয়। ইংল্যান্ডের মেঘনা কার্টা। এবং এই 6 দফা রিলেটেড একটা গ্রন্থ আছে। সেই গ্রন্থের নাম আমাদের বাঁচার দাবি 6 দফা কর্মসূচি। আমাদের বাঁচার দাবি, আমাদের বাঁচার দাবি, আমাদের বাঁচার দাবি 6 দফা কর্মসূচি। কর্মসূচি এই গ্রন্থ লিখছেন কে জানেন? কর্মসূচি এই আমাদের বাঁচার দাবি 6 দফা কর্মসূচি এই গ্রন্থ কে লিখেছেন? এই লিখেছেন এই যে বঙ্গবন্ধু লিখেছেন, তার সাথে ছিলেন তাজউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। পরবর্তীতে প্রধানমন্ত্রী হয়েছিলেন মুক্তিযুদ্ধকালীন। তাহলে এই যে 6 দফা, 6টা দফা, এর 1 নাম্বার দফা কি? প্রাদেশিক স্বায়ত্ত শাসন। তাহলে এই 6 দফার মধ্যে কি কি বলা হয়েছে? প্রাদেশিক স্বায়ত্ত শাসন দেওয়ার কথা বলা হয়েছে, সেনাবাহিনী আধা মিলিশিয়া বাহিনী গঠনের কথা বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা বাণিজ্যের সুবিধা বলা হয়েছে, পৃথক মুদ্রা ব্যবস্থার চালু আছে, কর রাজস্ব। তাহলে তিনটা, কর রাজস্ব ক্ষমতা দিতে হবে, পৃথক মুদ্রা ব্যবস্থা চালু করতে হবে, বৈদেশিক বিনিময়ে মানে ক্ষমতা দিতে হবে। তাহলে এই যে 6টা দফার মধ্যে 3টা দফা হচ্ছে অর্থনৈতিক। একটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য সুবিধা, কর রাজস্বের ক্ষমতা, আর বাংলাদেশের জন্য, এই রাষ্ট্রের জন্য পৃথক মুদ্রা ব্যবস্থা চালু। তাহলে অর্থ দেখেন অর্থনীতি বিষয়ক দফা ছিল কয়টা? 3টা। ভাই ভাই কোশ্চেন কিভাবে অ্যানালাইসিস করতে হয় এটা একটু বোঝেন। আমি ক্লাসে আপনাকে, আপনি ওই অনলাইনে বিভিন্ন জায়গায় তো ক্লাস করেন, কোশ্চেন সলভ আসলে করায় না। কোশ্চেন সলভ কেমনে করায় জানেন? শুধু দাঁড়িয়ে থাকে বলে এটার উত্তর কি, এটার উত্তর কি, এটার উত্তর কি বলা হয়। অফলাইনেও খুব কম সংখ্যক এইগুলো ব্যাখ্যা করে পড়ানো হয়। সো কাজে একটু ব্যাখ্যাটা ভালো করে শোনেন। কিভাবে বিগত বছরের প্রশ্নগুলো ব্যাখ্যা করবেন সেটা জানা দরকার। আশা করি আপনার হেল্পফুল হবে। আশা করি হেল্পফুল হবে। দেখেন আপনারা যারা আপনারা যারা একটু মন দিয়ে খেয়াল করেন, এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী একটু আমাকে জানাবেন এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী কারা আছেন? এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী কারা আছেন? একটু কমেন্ট করবেন। এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী কারা আছেন? অথবা এইচএসসি 23 ব্যাচের শিক্ষার্থী যারা আছেন, আপনাদের জন্য আমার কথা, একটু আমাকে জানান তো কারা? এইচএসসি 23-24 ব্যাচের শিক্ষার্থী কারা আছেন? তারা একটু আমাকে জানান। আপনাদের জন্য, আপনাদের যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাদের জন্য আমার ঢাবি টার্গেট ব্যাচ 1 শুরু হচ্ছে। আমার ঢাবি টার্গেট ব্যাচ 1, যাদের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টার্গেট, যাদের টার্গেট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, তাদের ব্যাচ 1, যেখানে আমি বাংলাদেশ বিষয়াবলীর 25টা ক্লাস নিব অনলাইনে। আমি বাংলাদেশ বিষয়াবলীর 25টা ক্লাস নিব অনলাইনে, এবং এই 25টা ক্লাসের উপরে 25টা কোশ্চেন সলভ ক্লাস নিব। যাদের টার্গেট ঢাবি তাদের জন্য 25টা লেকচার, এবং এই 25টা লেকচারের উপর 25টা কোশ্চেন সলভ ক্লাস। এরপরে এই 25টা এক্সাম নিব অনলাইন। আন্তর্জাতিক বিষয়াবলীর 15টা ক্লাস নিব, 15টা কোশ্চেন সলভ ক্লাস নিব, এবং 15টা এক্সাম দিবেন আপনি। তাহলে এখানে 25-25 50টা ক্লাস পাচ্ছেন বাংলাদেশে, এখানে 15-15 30টা ক্লাস পাচ্ছেন আপনি। এরপরে সাম্প্রতিক বিষয়াবলীর 5টা ক্লাস নিব, এখানে আবার ক্লাস পাচ্ছেন 5টা, 85টা ক্লাস, 85টা ক্লাস। এরপরে ঢাবি স্পেশাল, রাবি স্পেশাল, আর ইউ স্পেশাল, সিইউ স্পেশাল, জেএসটি স্পেশাল, বিউপি স্পেশাল, তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর স্পেশালের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে 10টা ক্লাস থাকবে এই ব্যাচে। অর্থাৎ এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী যারা আমার ঢাবি টার্গেট ব্যাচ ভর্তি হবেন, তাদের জন্য সিইউ, সিইউ, আর ইউ, জিএসটি, বিউপি এই কোর্স ফ্রি, মানে এটার মধ্যেই কভার হয়ে যাবে এইটা। আর সেকেন্ড টাইম যারা তাদের জন্য আমার স্পেশাল সিইউ, আর ইউ, জেএসটি, বিউপি, জাহাঙ্গীরনগর স্পেশাল ব্যাচ। ক্লাস পৃথক পৃথক ক্লাস, পৃথক পৃথক ব্যাচ। 24 ব্যাচ আলাদা এবং 23 ব্যাচ আলাদা, 24 আলাদা, 23 আলাদা। প্রতিদিন ক্লাস হবে, সপ্তাহে 4 দিন ক্লাস হবে, 4 দিন এই ব্যাচে। কোর্স ফি 1020 টাকা। আমি পড়াবো আপনাকে 5 মাস, অর্থাৎ সেটা 6 মাসেও যেতে পারে। অর্থাৎ আমরা এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী, আপনারা এখন থেকে পড়া শুরু করলে ডিসেম্বরের মধ্যে কভার হয়ে যাবে। আপনাদের ঢাবির পরীক্ষা হয়তো ফেব্রুয়ারিতে হবে। আর সেকেন্ড টাইম যারা আছে, এখন থেকে শুরু করলে ডিসেম্বরের মধ্যে বিউপির কভার হয়ে যাবে। এর পরের বছরের মার্চ পর্যন্ত এই গুচ্ছ পর্যন্ত ক্লাস চলবে। অর্থাৎ সেকেন্ড টাইমারদের 7 মাস, আর ঢাবি ক্যান্ডিডেটদের এখন থেকে শুরু করে তাদেরও 7 মাস। এই ব্যাচের ফি হলো 1020 টাকা। কেউ যদি মনে করেন এইচএসসি 24 আপনি ভর্তি হবেন আমার ব্যাচে, তাহলে স্ক্রিনশট নিয়ে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবেন যে ভাইয়া আমি পড়তে চাই। আমাদের ক্লাস শুরু 1 সেপ্টেম্বর থেকে, আমাদের ক্লাস শুরু 1 সেপ্টেম্বর থেকে। প্রত্যেকটা ক্লাসের নোট, পিডিএফ, কোশ্চেন সলভ সবকিছু আমরা আমাদের প্রাইভেট গ্রুপে দিয়ে দিব এই ব্যাচে। সো এইচএসসি 24 যারা তাদের ব্যাচ আলাদা, এইচএসসি 25 মানে এইচএসসি 23 যারা তাদের ব্যাচ আলাদা। এইচএসসি 24 এর জন্য ঢাবি টার্গেট ব্যাচ নামে, আর এইচএসসি 23 এর জন্য সেকেন্ড টাইম স্পেশাল ব্যাচ। আমি মিহির সিরিজের সহযোগী লেখক, আমি দায়িত্ব নিয়ে আপনাকে সাধারণ জ্ঞান এমন ভাবে পড়িয়ে দিব ইনশাআল্লাহ আপনার জন্য সম্পূর্ণ কভার হয়। আমার উপর আস্থা রাখতে পারেন। ওকে, আমাদের 1 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু, আমরা ভর্তি নিচ্ছি। আপনি এই নাম্বারে স্ক্রিনশটে একটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দেন 01793605815। এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি জাস্ট বলবেন ভাই আমি ভর্তি হইতে চাই। ওকে, যারা ভর্তি হবেন তো আলহামদুলিল্লাহ, আমরা আসেন যেই জায়গাটায় ছিলাম, আমরা যেই জায়গাটায় ছিলাম 26 নাম্বার কোশ্চেন সলভ করেছি। অর্থনীতি বিষয়ক দফা ছিল 3টা, আমরা কোশ্চেন নাম্বার 27 এ চলে যাব। কোশ্চেন 27 নাম্বার কোশ্চেন কি বলতেছে, ব্যাখ্যা করে করে পড়াবো পেইড ব্যাচে ইনশাআল্লাহ। পেইড ব্যাচে ইনশাআল্লাহ ব্যাখ্যা করে করে পড়াবো এই একই ভাবে। বাংলাদেশ সরকারের কোন খাতে সর্বোচ্চ রাজস্ব আদায় হয়? সর্বোচ্চ রাজস্ব পাই আমরা কোন খাত থেকে? সরকারের কোন খাত থেকে আমরা সর্বোচ্চ রাজস্বটা পাই? দেখেন, এই যে আমাদের মূল্য সংযোজন কর আছে না, মূল্য সংযোজন কর অর্থাৎ ভ্যাট, ভিএটি, ভ্যাট, মূল্য সংযোজন কর, ভ্যাট, যেটাকে পরোক্ষ কর আমরা বলি। কোনো কাপড় কিনতে ভ্যাট দেই, কোনো খাবার খাইতে গেলে ভ্যাট দেই, সবকিছুতে আমরা ভ্যাট দেই। এই যে ভ্যাটটা, এটা মূল্য সংযোজন কর, মূল্য সংযোজন কর, মূল্য সংযোজন কর। তাহলে এই ভ্যাট থেকে আমরা সর্বোচ্চ সর্বোচ্চ দেই। ওকে স্যার, ক্লাস কি ওয়েবসাইটে থাকবে? ক্লাস ফেসবুক গ্রুপে থাকবে, ওয়েবসাইটের লিংক থাকবে, ফেসবুক গ্রুপে থাকবে। ওকে, এখানে অনেকেই ভর্তি হয়েছে। ওকে ওকে, আসেন 28 নম্বর কোশ্চেনের দিকে আসেন। 28 নম্বর কোশ্চেন, কোর্স রিলেটেড কথাবার্তা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে জানান।
যদি কোনো জিজ্ঞাসা থাকে। ইরান ইরাক যুদ্ধ বিরতিতে তদারকি করে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কি নামে পরিচিত? ইরান ইরাকের যে মিশনটা ছিল সেখানে বাংলাদেশ সেনাবাহিনী ভূমিকা রেখেছিল। ইরান ইরাকে বাংলাদেশ সেনাবাহিনী গিয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনীর 15 জন ডাক্তার সেখানে গিয়েছিল সেই মিশনে। 1988 সালে সেই মিশনে গিয়েছিল, 1988 সেই মিশনের নাম হচ্ছে ইউনিমগ মিশন। ইউনাইটেড নেশনস ইরান ইরাক যে মিশনটা আছে, ইউনিমগ মিশন। 1988 সালে বাংলাদেশ প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে, বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষা মিশনে কাজ করে। আচ্ছা, এরপরে দেখেন 29 নম্বর কোশ্চেন। এটা সাম্প্রতিক, একই সাথে এটা গুরুত্বপূর্ণ, বর্তমান সময়েও গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা চীন থেকে পুরনো 2টা সাবমেরিন কিনেছি। আমরা চীন থেকে সাবমেরিন কিনেছিলাম 2টা। একটা হচ্ছে নবযাত্রা, একটা হলো বিএনএস নবযাত্রা, আর একটা হলো জয়যাত্রা। আমরা 2টা সাবমেরিন কিনেছি। এই 2টা সাবমেরিন কি শ্রেণীর? এটা হচ্ছে মিং ক্লাস। পানির নিচে ডুবে ডুবে যে অভিযান পরিচালনা করে যে সাবমেরিন, সেই সাবমেরিন মিং ক্লাসের। একটার নাম হচ্ছে বিএনএস নবযাত্রা, বিএনএস নবযাত্রা, বিএনএস জয়যাত্রা। বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিএনএস নবযাত্রা, বিএনএস জয়যাত্রা। ওকে ভাইয়া, সবাই 23 ব্যাচের উত্তর দিছে, 24 ব্যাচে আপাতত দর্শক। আমি তোমাকে বলে দেই, পেইড ব্যাচের ক্লাসে আমি তোমাকে এমন ভাবে পড়াবো আসিফ, তোমাদেরকে এমন ভাবে পড়াবো যেন তুমি 24 ব্যাচের সাথে টক্কর দিতে পারো, 24 ব্যাচের সাথে তোমার প্রতিযোগিতা হতে পারে। মাথায় রেখো, শুধু তো ঢাবিতে সেকেন্ড টাইম নাই, আর বাকি সব ভার্সিটিতে সেকেন্ড টাইম আছে। সো আমি তোমাকে 24 ব্যাচে এমন ভাবে পড়াবো, 23 ব্যাচকে তো পড়াচ্ছি, 24 ব্যাচকে এমন ভাবে পড়াবো তোমার ওর সাথে যেন ফাইট হয়, ও অ্যান্সার দেওয়ার আগে যেন তুমি অ্যান্সার দিয়ে ফেলতে পারো। এতটুকু আমি তোমাকে কনফিডেন্টলি বলতে পারি। এই যে এখানে অনন্যা ইবনাথ, ও পড়ে ইনশাল্লাহ, ওকে একবার একটু কমেন্ট করে জিজ্ঞেস করো ভাইয়া ক্লাস কেমন হয়, দেখে রেখে জিজ্ঞেস করে দেখো। ওকে, 30 নাম্বার, কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়? দেখেন আমাদের এই যে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, এই জায়গাগুলোতে যে আমাদের সুন্দরবন আছে, সুন্দরবন 2টা বিভাগের মধ্যে আছে, ঢাকা আর হলো একটা বরিশাল। ঢাকা আর খুলনা, ঢাকা কি বলে সুন্দরবন আছে কি বলে খুলনা বিভাগে এবং বরিশাল বিভাগে। সুন্দরবন আছে খুলনা এবং বরিশাল বিভাগে, 2টা বিভাগে সুন্দরবন আছে, খুলনা এবং বরিশাল বিভাগে। সেই বরিশাল বিভাগের মধ্যে, বরিশাল এবং খুলনা বিভাগের 5টা জেলা আছে: বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী। এই যে এই 5টা জেলার মধ্যে যে সুন্দরবন আছে, এই সুন্দরবন বাংলাদেশের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি। এই সুন্দরবনকে বলা হয় বাংলাদেশের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি। তাহলে এটা হচ্ছে ম্যানগ্রোভ বন, যেটাকে আমরা সুন্দরবন বলছি। এই সুন্দরবনকে বলা হয় বাংলাদেশের ফুসফুস। বাংলাদেশের ফুসফুস বলা হয়, কারণ এই সুন্দরবনের কারণে আমরা অনেক দুর্যোগ থেকে বেঁচে যাই, অনেক দুর্যোগ থেকে বেঁচে যায়। হ্যাঁ, অনেক দুর্যোগ থেকে বেঁচে যায়। তাহলে এই যে প্রতিনিয়ত এটা লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয় সুন্দরবন, লবণাক্ত পানি। ওকে, এরপরে 31 নম্বর কোশ্চেন। বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে পরিচিত? আমরা গতদিন আলোচনা করেছিলাম। এই নিঝুম দ্বীপ আছে নোয়াখালীতে। এই নিঝুম দ্বীপ কোথায় আছে? নোয়াখালীতে, যার অপর নাম বাউলার চর। এই হাতিয়া দ্বীপ আছে নোয়াখালীতে। এই নিঝুম দ্বীপ আর হাতিয়া দ্বীপ 2টাই নোয়াখালীতে। এই কুতুবদিয়া, এটা আছে কক্সবাজার। কুতুবদিয়া কোথায় আছে ভাই? কক্সবাজারে আছে কুতুবদিয়া। আর এই যে সেন্ট মার্টিন, গতদিন ক্লাসে আলোচনা করেছি, গতকালকের ক্লাস, দেখেন গতকালকের ক্লাস, সেন্ট মার্টিন যে দ্বীপটা আছে, এটা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। কক্সবাজার থেকে 9 কিলোমিটার দক্ষিণ দিকে, বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ, সর্বদক্ষিণের দ্বীপ, সর্বদক্ষিণের দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ। ওকে, তাহলে এই যে সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। ওকে, এরপরে আসেন 32 নাম্বার প্রশ্নে আসেন। বাংলাদেশের ভূপ্রকৃতি রিলেটেড প্রশ্ন আসছে, ভূপ্রকৃতি, বাংলাদেশের ভূপ্রকৃতি রিলেটেড প্রশ্ন। বাংলাদেশের কোথায় প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায়? বাংলাদেশের ভূপ্রকৃতিটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। বাংলাদেশের ভূপ্রকৃতিকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? 3টা ভাগে ভাগ করতে পারি। বাংলাদেশের ভূপ্রকৃতিকে কয়টা ভাগে ভাগ করতে পারি? 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান, একটা হলো প্লাইস্টোসিন কালের সোপান, একটা হলো সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। প্লাইস্টোসিন কালের সোপান,
সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। প্লাইস্টোসিন কালের সোপান, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এরপরে হচ্ছে মানে দেখেন প্লাইস্টোসিন কালের সোপান, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি এবং হচ্ছে নদী বিধৌত অঞ্চল যেটা, হ্যাঁ। তো এই যে টারশিয়ারি যুগের পাহাড়, একটা হলো টারশিয়ারি যুগের পাহাড় তিনটা, একটা হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান, আরেকটা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। প্লাবন সমভূমি এই তিনটা অঞ্চল। এর মধ্যে বলছে প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায় কোথায়? বলেন, বরিশাল, কুষ্টিয়া, বান্দরবান, কুমিল্লা। অ্যান্সার দেন, পারেন কিনা দেখেন, অ্যান্সার দেন। আরে এখানে ইবনাথ নামে আরেকটা মেয়ে আছে, ও ভর্তি হয়েছে। এখানে অনন্যা ইবনাথ নামে আরেকটা মেয়ে আছে, ও ভর্তি হয়েছে। এটার অ্যান্সার দেন। প্লাইস্টোসিন কালে কোশ্চেন নাম্বার 32, অ্যান্সার দেন 32। দেখেন এই যে কুমিল্লা অঞ্চলটা আছে, এই কুমিল্লা অঞ্চল হলো বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপানের অন্তর্ভুক্ত। কুমিল্লা, তাহলে বাংলাদেশের কুমিল্লা অঞ্চল কিসের অন্তর্ভুক্ত? প্লাইস্টোসিন কালের সোপানের অন্তর্ভুক্ত। এই যে এখানে সামিয়া জাহান একটা মেয়ে আছে, এই যে এখানে সামিয়া জাহান একটা মেয়ে আছে, ও পরে আমার কাছে, ওর কাছে জিজ্ঞেস করতে পারে। সামিয়া জাহান এই যে কমেন্ট করেছে, 32-এর সি কমেন্ট করেছে, ও বলতে পারেন, ওকে জিজ্ঞেস করতে পারেন আপু কেমন ক্লাস হয়, ও তো ক্লাস করতেছে আমার পেইড ব্যাচে। ও নিশ্চয় মিথ্যা বলবে না, ওকে জিজ্ঞেস করে যে ভাইয়া ক্লাস কেমন হয়, একবার জিজ্ঞেস করে নাও। সো প্রত্যেকটা টপিক ধরে ধরে এইচএসসি 24 ব্যাচকে পড়াবে ইনশাআল্লাহ। প্লাইস্টোসিনটা কি? এটা হচ্ছে একটা বাংলাদেশের ভূপ্রকৃতির একটা অংশ। এইটা পেইড ব্যাচের ক্লাসে না আলোচনা করলে বা ফ্রি ক্লাসে এটা না আলোচনা করলে টপিক বুঝবেন না। এটা বুঝতে হবে, এটা ভূপ্রকৃতির টপিক থেকে আসছে। এটা পড়ানোর জন্য আমাকে একটা ক্লাস লাগবে, সেই ক্লাসে আলোচনা করে দেবো, ফ্রি ক্লাসে আলোচনা করে দিব। ওকে, এরপরে আসেন, নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা আছে? গত ক্লাসে আলোচনা করেছিলাম, গত ক্লাসে আলোচনা করেছিলাম যে আন্তর্জাতিক সীমানা আছে দুইটা দেশের সাথে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে ভারত আর মিয়ানমার। তাহলে চীনের সাথে নাই, থাইল্যান্ডের সাথে নাই, পাকিস্তানের সাথে নাই, তাহলে মিয়ানমারের সাথে আমাদের সীমানা আছে। মিয়ানমারের সাথে কি আছে? সীমানা আছে। মিয়ানমারের সাথে কি আছে? সীমানা আছে। ওকে, মিয়ানমার অ্যান্সার। বাংলাদেশের ভূপ্রকৃতি থেকে প্রশ্ন হয়েছে। 34 নাম্বার কোশ্চেন, এটাও ভূপ্রকৃতি রিলেটেড কোশ্চেন, এটা ভূপ্রকৃতি রিলেটেড কোশ্চেন। বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়? গতদিনই আমরা ক্লাসে আলোচনা করলাম, গতদিন গতদিন ক্লাসে আলোচনা করলাম। এই যে অনুকা ইয়াসমিন আলো, ও আমার ব্যাচে পড়ে, রংপুরের শিক্ষার্থী, আমার এখনো মনে আছে অনুকা ইয়াসমিন আলো। ওকে, তো আমি আমার জায়গা থেকে আমার পেইড ব্যাচে ইনশাআল্লাহ আমি বেস্টটা পড়ানোর চেষ্টা করি সব সময়। আমি যেহেতু মিহিজিকে সিরিজের সহযোগী লেখক, আমি যেহেতু আমার বই লেখার অভিজ্ঞতা আছে, অনলাইন অফলাইন বোধ ভাবে আমার পড়ানোর অভিজ্ঞতা আছে, সো আমি তোমাদের ঢাবির জন্য এমন ভাবে পড়াবো ইনশাআল্লাহ এইচএসসি 24 ব্যাচকে আর এইচএসসি 23 ব্যাচকে এমন ভাবে পড়াবো ইনশাআল্লাহ, তুমি পরীক্ষার হলে 30টা কোশ্চেনের মধ্যে 25টা কোশ্চেন তুমি ইনশাআল্লাহ পারবা। এতটুকু আমি কনফিডেন্টলি তোমাকে বলতে পারি। তোমার যদি কখনো মনে হয় যে ভাইয়া ক্লাস কেমন হয়, তো আমার অসংখ্য ফ্রি ক্লাস আছে, আমি স্টুডেন্টদেরকে উন্মুক্ত করে দেই যে আমার ক্লাসের তোমরা রেটিং করো, ক্লাস রেটিং করো। এটা একদম পেজেই পোস্ট দেওয়া থাকে যে ক্লাস রেটিং তুমি বলো তোমার যা আছে, তোমার ক্লাস করে কেমন লাগছে, স্টুডেন্ট বলবে। সো অবভিয়াসলি আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে তুমি তোমার জীবনের বেস্ট একটা কোর্সে ক্লাস করবা, সাধারণ জ্ঞান, এবং যেখানে সর্বোচ্চ পরিমাণ আমি তোমাকে পড়াবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে দেখেন নিচে নাম্বার যাচ্ছে, তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো যে ভাই আমি পড়তে চাই। নিচের নাম্বার গুলোতে দেখো নিচের নাম্বার দেয়া আছে যে ভাই আমি পড়তে চাই, এটা বললেই হবে। ঠিক আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বললেই হবে পড়তে চাই। তাহিরা তাহি, ইনশাআল্লাহ তোমাকে আমি ক্লাসে পাবো। আপনি কি জাস্ট জিকেই ব্যাচ করান? হ্যাঁ ভাই, আমি জিকেই পড়াই, আমি একের ভিতর সব না, একের ভিতর সব পড়াই না আমি, মানে আমি জিকে টিচার, আমি জিকে স্পেশালিস্ট। যিনি ডেন্টিস্ট তিনি শুধু দাঁতের চিকিৎসা করেন, তিনি ওই সার্জারি করেন না পেটের ভিতরে। আবার সহজ কথা, যিনি হচ্ছে কার্ডিও সার্জারি, হ্যাঁ, ওই উনি উনি শুধু বউকি কাটেন, উনি বুক কাটেন, উনি আবার দাঁতের দিকে নজর দেন না।
দাদের দিকে নজর দেন না। সো প্রত্যেকটা মানুষের একটা স্পেশালিটি আছে। সো আমার স্পেশালিটি হচ্ছে আমি সাধারণ জ্ঞান তোমাকে পড়াই, আমি সাধারণ জ্ঞানের স্পেশালিস্ট। সো আমি তোমাকে সাধারণ জ্ঞানটা এমন করে পড়াইতে চাই বা এমন করে পড়াবো ইনশাআল্লাহ, তুমি সাধারণ জ্ঞান যদি জিরো থাকো, তোমাকে আমি জিরো থেকে হিরো বানায় দিব ইনশাআল্লাহ। সো সো ইনশাআল্লাহ তোমার বেস্টটা তুমি এইচএসসি 24 ব্যাচের পাবা, 23 ব্যাচের পাবা, আর বিসিএস দের জন্য তো আলাদা আছে। সো তোমাদের 24 ব্যাচের প্রত্যেকটা মানুষের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি অনলাইন কোর্স করো তাহলে বাংলার আলাদা একটা কোর্স করবা, ইংরেজির আলাদা করবা, জেনারেল নলেজের আলাদা একটা কোর্স করবা। তাহলে তোমার এটার এটার ইম্প্যাক্টটা অনেক ভালো হয়, এটার ফিডব্যাকটা অনেক ভালো। কারণ একটা কোর্সের অনেক বেশি পরিমাণ ক্লাস থাকে, অনেক এক্সাম থাকে। আশা করি তুমি বুঝতে পেরেছো, বিভ্রান্ত হয়েও না কখনো কোনো জায়গায়। তাহলে কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয় গত ক্লাসে আলোচনা করেছি। তাহলে আকস্মিক বন্যা হয় 34-এর অ্যান্সার অনেকে দিয়েছ। 34-এর অ্যান্সার দিয়েছো ডি। থ্যাংক ইউ। 34 ডি। দেখো উত্তর পূর্বাঞ্চল, অর্থাৎ এই যে ম্যাপের মধ্যে দেখো এই উত্তর মানে হচ্ছে এই উত্তর, আর এই পূর্ব দিকে, এই যে পূর্ব দিকে, এই উত্তর পূর্ব দিকে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে বাংলাদেশে আকস্মিক বন্যা সবচেয়ে বেশি হয়, হঠাৎ হঠাৎ করে বন্যা হয়। ঠিক আছে, হঠাৎ হঠাৎ করে বন্যা হয়। সো আমার অফলাইন ব্যাচ 7 মাস পড়াবো 1020 টাকা কোর্স ফি, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। ওকে। 35, বাংলাদেশ কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়? আচ্ছা, এটা বিগত বছরের প্রশ্ন, তোমরা এটা মুখস্থ করে রাখতে পারো। জাতীয় শুদ্ধাচার এই টপিক থেকে তোমাদের অ্যাডমিশনের কোশ্চেন আসার সম্ভাবনা কম, বাট চাকরির প্রত্যাশীদের আসার সম্ভাবনা আছে। এরপরে 36 নম্বর কোশ্চেন, এই 36 নম্বর কোশ্চেন কোথা থেকে আসে দেখো, গ্রন্থ থেকে। কোন ব্যক্তি? বঙ্গবন্ধু। দেখো আমার দেখা নয়াচিন কে লিখেছেন? আমার দেখা নয়াচিন, বঙ্গবন্ধুর গ্রন্থ আছে 3টা, আমার দেখা নয়াচিন, কারাগারের রোজনামচা, আর অসমাপ্ত আত্মজীবনী। তাহলে এই যে আমার দেখা নয়াচিন, কারাগারের রোজনামচা, কারাগারের রোজনামচা, রোজ নামচা, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচিন, এটা চীন ভ্রমণ নিয়ে করে গেছিল। আর অসমাপ্ত আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনী, এইটা বঙ্গবন্ধুর রিলেটেড গ্রন্থ। সো এই বছরে বঙ্গবন্ধু রিলেটেড প্রশ্ন আসবে, বাট সাম্প্রতিক থেকে কোনো বঙ্গবন্ধুর প্রশ্ন আসবে কিনা আমি জানি না, না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, না আসার সম্ভাবনা বেশি। আমার দেখা নয়াচিন, এটা কে লিখছে? এটা বঙ্গবন্ধু লিখেছে। বঙ্গবন্ধু এই বঙ্গবন্ধুর সাথে জড়িত মুক্তিযুদ্ধের সাথে বা 6 দফার সাথে, গণঅভ্যুত্থানের সাথে, সংবিধানের সাথে এই কোশ্চেন আসবে, এই কোশ্চেন আসবে। কিন্তু বঙ্গবন্ধুর রিলেটেড সাম্প্রতিক এখন আর কোনো আসবে না, আসার সম্ভাবনা খুবই কম, নাই বললেই চলে। আচ্ছা, তো আমার দেখা নয়াচিন হচ্ছে লিখেছেন লিখেছেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অপরদিকে যে আবুল ফজল, এই আবুল ফজল ইতিহাস গ্রন্থ লিখেছেন আইন-ই আকবরী, আইন-ই আকবরী গ্রন্থ, আকবরী, আইন-ই আকবরী গ্রন্থ লিখেছেন আবুল ফজল, আবুল ফজলের। শহীদুল্লাহ কায়সার একজন ভাষাবিদ। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তোমরা তো তাকে চেনো, রাজনীতিবিদ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি ফারাক্কাবাদের বিরুদ্ধে, এই যে ফারাক্কাবাদ আছে না, এই ফারাক্কাবাদের বিরুদ্ধে তিনি লং মার্চ করে শহীদ হয়েছিলেন 1975 সালে। ফারাক্কাবাদ যেন না হয়, সেই ফারাক্কাবাদের বিরুদ্ধে লং মার্চ করে তিনি শহীদ হয়েছিলেন এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তো দেখেন আমার দেখা নয় আছেন, তাহলে এটার টপিকের নাম হচ্ছে গুরুত্বপূর্ণ গ্রন্থ 37, সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কি? সজনীকান্ত সম্পাদিত পত্রিকার নাম, প্রশ্ন নাম্বার 37। দেখো, অর্থাৎ বিভিন্ন গণমাধ্যম আছে না, সেই গণমাধ্যমের বিভিন্ন পত্রিকা, সেই পত্রিকা থেকে প্রশ্ন হয়েছে। দেখেন, এই বঙ্গদর্শন পত্রিকা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর এই শনিবারের চিঠি, এটার সম্পাদক ছিলেন সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকা, সজনীকান্ত। তোমাদের এত কঠিন আসবে না, এই জায়গা থেকে তোমাদের অ্যাডমিশন একটু কম আসে, বাট চাকরি প্রত্যাশী এই জায়গা থেকে প্রশ্ন আসে, চাকরির প্রত্যাশীদের এই জায়গা থেকে প্রশ্ন আসে। তাহলে সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে বঙ্গদর্শন, টপিকের নাম হচ্ছে পত্র পত্রিকার সম্পাদক, পত্র পত্রিকার যে সম্পাদক আছে সেই সম্পাদক। মিহিরজিকে বইয়ে এই টপিক আছে, মিহিরজিকে যে আমাদের বেসিক বইটা, সেখান থেকে ইনশাল্লাহ পারবা। ওকে, আসো 37-এর পরে আসো 38 নাম্বার কোশ্চেন। 38,
বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ, মানে কয়লা সবচেয়ে বেশি আছে কোথায়? দেখো, সিলেট, রাজশাহী, কুমিল্লা, এই দিনাজপুরের বড়পুকুরিয়া আছে না, বড়পুকুরিয়া, বড়পুকুরিয়া দিনাজপুর, এই বড়পুকুরিয়া দিনাজপুর কয়লার জন্য বিখ্যাত না? 38 নম্বর, বড়পুকুরিয়া দিনাজপুর কিসের জন্য বিখ্যাত? কয়লার জন্য বিখ্যাত। আচ্ছা দেখো, এই সিলেট আবার কিসের জন্য বিখ্যাত? সিলেট হাওরের জন্য বিখ্যাত। হাওর অঞ্চল হচ্ছে সবচেয়ে বেশি, সিলেট হাওর আছে, এইগুলো আছে হাওর অঞ্চলগুলো। তাহলে বড়পুকুরিয়া দিনাজপুরের কয়লা, তাহলে দিনাজপুর কয়লার জন্য বিখ্যাত। 38, 43তম বিসিএস এর কোশ্চেন ব্যাংক সলভ ডান। দেখি আরো আছে কিনা। আমাদের 43 ডান। 43তম বিসিএস এর 38টা প্রশ্ন আসছে বাংলাদেশ বিষয়াবলী থেকে। 43তম বিসিএস এ 43তম বিসিএস এ 38টা প্রশ্ন এসেছে বাংলাদেশ বিষয়াবলী থেকে। বিসিএস এ সাধারণ জ্ঞানে সব মিলে ভূগোল টুগোল মিলে 70টা প্রশ্ন আসে, এর মধ্য থেকে আসলো হলো তোমার 38টা। বলো 43 ডান, বলো 43 ডান কিনা। 43 ডান, 43 লিখো। 43 বিসিএস ডান, 43 বিসিএস ডান। তোমরা যদি আমাকে অভয় দাও, তোমরা যদি আমাকে ভাই বলো যে ভাই আমি ইনশাল্লাহ আপনার সবগুলো বিসিএস এর প্রশ্ন সলভ ক্লাসে থাকবো, তাহলে আমি ইনশাল্লাহ বিসিএস এর 43 থেকে শুরু করে একদম 10 পর্যন্ত আমি সবগুলো সলভ করাবো। একদিনে না, ধারাবাহিক ভাবে করাবো। একদিনে করাবো না, ধারাবাহিক ভাবে করাবো। 43 করালাম, আজকে আবার 42 করাবো। প্রতিদিন অন্তত দুইটাতে করাইতে পারি না। 43 বিসিএস ডান। আমি জানি না তুমি টপিক গুলো লিখেছো কিনা। ভাইয়া মোট কয়টা প্রশ্ন হয় বিসিএস এ পরীক্ষায় সব বিষয় নিয়ে? বিসিএস এ সব বিষয় নিয়ে 200টা প্রশ্ন হয়। 43 বিসিএস ডান। আল্লাহ ভরসা, তোমাদেরও কোনো না কোনো দিন কোনো না একটা বিসিএস ডান হয়ে যাবে, দোয়া করি। তুমি যদি এইভাবে ব্যাখ্যা করে পড়ো কোনটা কোন টপিক থেকে আসছে, তাহলে ঢাকা ইউনিভার্সিটি তোমাকে আটকাইতে পারবে না, রাবি তোমাকে পারবে না, চবি তোমাকে পারবে না, গুচ্ছ পারবে না, বিউপি তোমাকে আটকাইতে পারবে না, জাহাঙ্গীরনগর পারবে না, সুযোগ নাই, যদি তুমি এভাবে প্রশ্ন ব্যাখ্যা করে করে পড়ো। আসো, এরপরে আসো 42-এর দিকে ঢোকো। 42, নওগাঁ জেলার পাহাড়পুর বিহার, এই যে পাহাড়পুর বৌদ্ধ বিহারটা আছে, পাহাড়পুর বৌদ্ধ বিহার, বিহার মানে বৌদ্ধ চর্চা কেন্দ্র, বিহার মানে কি বৌদ্ধ চর্চা কেন্দ্র, বৌদ্ধ ভিক্ষুদের চর্চা কেন্দ্র, এই বিহার পাহাড়পুর বিহার নওগাঁ জেলার পাহাড়পুরে। এই পাহাড়পুর বিহার এটা পাল আমলে রচিত হয়েছে, মানে পাল আমলে এটা প্রতিষ্ঠিত হয়েছে, পাল আমলে। এখন কোন পালের সময়ে হয়েছে সেটাই হলো প্রশ্ন। পাল আমল, আমরা মৌর্য, মানে আমরা মৌর্যর পরে গুপ্ত পড়লাম, রাজা শশাঙ্ক পড়লাম, এরপরে পাল আমরা আলোচনা করেছিলাম। তো বাংলাদেশের যে বিহার গুলো আছে সেই বিহার গুলো নিয়ে কিন্তু প্রশ্ন হয়েছে। দেখো বিহার গুলো নিয়ে প্রশ্ন আছে, তাহলে দেখো পাহাড়পুর বিহার কোথায় অবস্থিত? মানে এই পাহাড়পুর বিহার আছে নওগাঁ জেলা। এটা বানাইছে কে? গোপাল, ধর্মপাল, মহিপাল, বিগ্রহপাল। একের অ্যান্সার কি খ। তাহলে দেখেন, এই গোপালের মাধ্যমে পাল বংশের প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু এই ধর্মপাল তিনি এই পাহাড়পুর বিহারটা তিনি বানিয়েছেন। এরপরে সবুজ পত্র পত্রিকা, দেখো পত্রিকার সম্পাদক আবারও আসছে। সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে? প্রমথ চৌধুরী, যাকে আমরা বীরবল বলি। বীরবল, বীরবল নামে খ্যাত কে? এই প্রমথ চৌধুরী। বীরবল, এই বীরবল নামে যার ছদ্মনাম লিখতেন প্রমথ চৌধুরী। আচ্ছা 3 নাম্বার প্রশ্ন দেখো, সংবিধান। দেখো বলেছি সংবিধান রিলেটেড প্রশ্ন। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন, সরকারি কর্ম কমিশন মানে হচ্ছে এই যে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয়? তাহলে পিএসসি 137 নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয়, আর 138 নং অনুচ্ছেদ অনুযায়ী পিএসসির নিয়োগ দেওয়া হয়, মানে পিএসসির সদস্যদের নিয়োগ দেওয়া হয়। তাহলে সরকারি কর্ম কমিশন পিএসসি সংবিধানের কত নং অনুচ্ছেদে? 137 নং অনুচ্ছেদের মাধ্যমে দেখা। তাহলে টপিকের নাম হচ্ছে সংবিধান। টপিকের নাম কি? সংবিধান। ওকে 3, এরপরে আসো 4 নাম্বার কোশ্চেনে আসো। প্রশ্ন 4 কি বলতেছে? 1948 সালে, গতকালকে কোথায় যেন একটা ক্লাস নিলাম নার্সিং এর, সেখানে এই প্রশ্ন ব্যাখ্যা করেছে। 1948 সালের থেকে 1952 সাল পর্যন্ত যেই দিনটা ভাষা আন্দোলন দিবস হিসেবে পালন করা হতো, দেখো বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়েছিল 11ই মার্চ
বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়েছিল 11ই মার্চ। এরপরে 1948 থেকে 1952 সাল পর্যন্ত এই যে 11ই মার্চটাকে হচ্ছে ভাষা দিবস হিসেবে পালন করা হয়। 11ই মার্চ 1953 সাল থেকে 1953 থেকে আমরা এই 21শে ফেব্রুয়ারি পালন করতেছি 1953 থেকে। তার মানে টপিকের নাম হচ্ছে ভাষা আন্দোলন। টপিকের নাম হলো ভাষা আন্দোলন। প্রশ্ন ভাষা আন্দোলন। এরপরে জাতীয় আয়ের কোন খাতে প্রবৃদ্ধির, আচ্ছা এটা সাম্প্রতিক প্রশ্ন। এই 5 নাম্বারটা হলো সাম্প্রতিক প্রশ্ন, করা লাগবে না। 6 নাম্বার কোশ্চেন দেখো আবারও। 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি? একটু আগে আসছে মুজিবনগর সরকারের এই যে পরিকল্পনা মন্ত্রী কে ছিলেন, এখন আসলে মুজিবনগর সরকারের প্রকাশিত পত্রিকার নাম হচ্ছে জয় বাংলা। মানে মুজিবনগর সরকার থেকে প্রকাশিত পত্রিকার নাম হচ্ছে জয় বাংলা। জয় বাংলা। মুজিবনগর সরকার, টপিকের নাম হচ্ছে মুক্তিযুদ্ধ। আচ্ছা এরপরে দিবস, 7 নম্বর প্রশ্নের টপিকের নাম হলো দিবস। বাংলাদেশের যে বিভিন্ন দিবস আছে, প্রতি বছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস হিসেবে পালন করা হয়? তাহলে জনসংখ্যা দিবস কবে? এই 2রা ফেব্রুয়ারি হচ্ছে জনসংখ্যা দিবস। 2রা ফেব্রুয়ারি। আর 7 এপ্রিল কি দিবস বলতো? 7 এপ্রিল কি দিবস? প্রশ্ন অ্যান্সার করো। 7 এপ্রিল কি দিবস? 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, তাই না? স্বাস্থ্য দিবস হচ্ছে না 7 এপ্রিল? স্বাস্থ্য দিবস। তাহলে বাংলাদেশের যে বিভিন্ন দিবস গুলো আছে, 2রা ফেব্রুয়ারি হচ্ছে জনসংখ্যা দিবস, কিন্তু 2রা মার্চ, এই 2রা মার্চ আবার পতাকা দিবস। 2রা ফেব্রুয়ারি হচ্ছে জনসংখ্যা দিবস, 2রা মার্চ পতাকা দিবস। কোশ্চেন 7 এর অ্যান্সার এ। এরপরে 1971 সালের দ্য কনসার্ট ফর বাংলাদেশ যে হয়েছিল, সেই কনসার্ট ফর বাংলাদেশ হয়েছিল নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে। নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে কনসার্ট ফর বাংলাদেশ, যেটা হয়েছিল 1 আগস্ট 1971 সালে হয়েছিল এই কনসার্ট ফর বাংলাদেশ। 1 আগস্ট 1971 সালে। 1 আগস্ট 1971 সালে কনসার্ট ফর বাংলাদেশ। ওকে, আমরা প্রাচীন ইতিহাসের ক্লাস যারা করে থাকবো তারা এই 9 নাম্বার কোশ্চেন পারবো। প্রাচীন ইতিহাসের ক্লাস যারা করে থাকবো তারা 9 নাম্বার কোশ্চেন পারবো আমার মতে। আমি গতদিনও আলোচনা করেছি। ঢাকা গেট নির্মাণ করেন কে? ঢাকা গেটের নির্মাতা কে? এই ঢাকা গেটের নির্মাতা হচ্ছে মীর জুমলা। ঢাকা গেটের নির্মাতা কে? মীর জুমলা। লর্ড কার্জন হল প্রতিষ্ঠা, কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন শায়েস্তা খান। চকবাজারে ছোট কাটরা নির্মাণ করেন। ছোট কাটরা, আমি ফ্রি ক্লাসে আমি এর প্রাচীন ইতিহাসের 9টা ফ্রি ক্লাস আছে, এই ফ্রি পেজে নিয়েছি 9টা ক্লাস, আপনারা চাইলে দেখতে পারবেন। সেখানে এই ছোট কাটরা বড় কাটরা বলেছি। নওয়াব আব্দুল গনি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তিনি ভূমিকা রেখেছেন। নওয়াব আব্দুল গনি। তাহলে 9 এর উত্তর হচ্ছে কি? 9 এর উত্তর হচ্ছে 4। 9 এর উত্তর কি? 4। ভাইয়া আপনার বুক আছে কিনা? হ্যাঁ ভাইয়া মিহির, হ্যাঁ আমার বইয়ের নাম হচ্ছে মিহির জিকে। মিহির জিকে, মিহির জিকে বইটা আপনারা যারা কালেক্ট করেন নাই তারা মিহির জিকে বইটা কালেক্ট করে নেবেন। ভালো বই আপনার বিসিএস এর জন্য, আপনার চাকরি প্রত্যাশীদের জন্য, আপনার অ্যাডমিশনের জন্য একটা পূর্ণাঙ্গ বই হচ্ছে মিহির জিকে। সো এই মিহির জিকে আপনি নেন। এরপরে এই বইটা সুন্দর করে কি কি পড়তে হবে, কি পড়তে হবে না, আমি আমার কোর্সের মাধ্যমে ইনশাআল্লাহ সবকিছু আপনাকে পরিপূর্ণভাবে শেষ করে দিব। ঠিক আছে? আল্লাহ ভরসা। মিহির জিকে বাজারে পাওয়া যাচ্ছে। 10 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, আশা করি। বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন? কোশ্চেন নাম্বার 10, অ্যান্সার করেন তো। 10, জোট নিরপেক্ষ আন্দোলন 1973 সালে আলজিয়ার্সে। 1973 সালে এই যে আলজিয়ার্সে, সেখানে আলজিয়ার্সে গিয়েছিলেন 1973 সালে। 1973 উল্টাপাল্টা অ্যান্সার দেওয়া যাবে না, ভুলভাল অ্যান্সার দেওয়া যাবে না। 10 নাম্বার কোশ্চেন, 10 এর 4, আলজিয়ার্সে গিয়েছেন, আলজিয়ার্সে। তো সেখানেই কিন্তু ওই যে কিউবার যে জাতির জনক ফিদেল কাস্ত্রো, কিউবার জাতির জনক ছিল ফিদেল কাস্ত্রো। এই ফিদেল কাস্ত্রো বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমি হিমালয় দেখিনি, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখেছি।
আলজেরিয়াতে বসে ফিদেল কাস্ট্রো বলেছিলেন বঙ্গবন্ধুকে নিয়ে। ওকে, এরপরে বাংলাদেশের আদিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? দেখেন বাংলার আদিবাসীগণ, আদি মানে হচ্ছে পূর্বের যারা, হ্যাঁ, এই আদিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? অস্ট্রিক ভাষাভাষী ছিল। আদিবাসীগুলো অস্ট্রিক ভাষাভাষী ছিল। আদিবাসীগুলো কোন ভাষাভাষী ছিল ভাই? অস্ট্রিক ভাষাভাষী ছিল। ওকে, আমরা সময় স্বল্পতার কারণে আজকে এতটুকু শেষ করলাম। মানে আমার ৯টায় পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আর ৫-৭ মিনিট পর, মানে ৮টা ৫১ বাজে। সো আমরা আগামী দিনও এই বিসিএস এর কোশ্চেন সলভ আলোচনা করব ইনশাআল্লাহ। আগামী দিন আলোচনা করব। আমাদের আজকে ৯টা থেকে আমাদের ক্লাস শুরু হবে। ভাইয়া পেইড জবের জন্য কোনো মানে কোর্স আছে কিনা? হ্যাঁ, আমাদের জবের জন্য কোর্স আছে। জবের জন্য কোর্স আছে, ওই যে নিচের দেয়া যে নাম্বার আছে 01793635815, দেখেন এই যে নিচে স্ক্রলিং করে যাচ্ছে 01793635815, এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি মেসেজ দেন জব ক্যান্ডিডেট হলে। আপনি যদি এইচএসসি 24 ব্যাচ হন, এইচএসসি 23 ব্যাচ হন, যেই ব্যাচেই হন না কেন, আমি জাস্ট কমেন্ট মানে মেসেজ দিতে পারেন যে ভাই আমি জবের জন্য পড়তে চাই, আমার এইচএসসি 24 ঢাবি টার্গেট, ভাই আমি এইচএসসি 23 সেকেন্ড টাইম, ইনশাআল্লাহ আমার প্রত্যেকটার জন্য আলাদা ব্যাচ আছে। সো আমাদের পেইড ব্যাচ শুরু হবে একটু পরে ৯টায় ক্লাস, আমি সেখানে চলে যাব। আর আপনাদের সাথে আগামীকাল আবারও দেখা হবে ৭টা ৩০ মিনিট। সবাই ভালো থাকবেন। অর্থাৎ বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের বিসিএস এর সেকেন্ড ক্লাস প্রশ্ন সলভ আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।